আমরা আমাদের লাইভে চলে এসেছি মনে হয়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই ওয়েবিনার। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো একুশ শতকের প্রেক্ষাপটে গ্রন্থাগার পেশা, চ্যালেঞ্জ, প্রত্যাশা ও বাস্তবনা। আমরা সকলেই জানি, সেই প্রাচীনকাল থেকে মানব সভ্যতা বিনির্মাণে কাজ করে যাচ্ছে গ্রন্থাগার পেশা। কালের বিবর্তনে এই পেশায় বিভিন্ন সময় পরিবর্তন এসেছে। এক সময় ট্রেডিশনাল লাইব্রেরি গুলো অটোমেটেড হয়েছে, এরপর এসেছে ডিজিটাল, আর এখন ভার্চুয়াল লাইব্রেরি কনসেপ্ট নিয়ে কাজ চলছে। দেখা গেছে এই ধরনের চ্যালেঞ্জগুলো যতই সামনে এসেছে, পেশাজীবীরা এগুলোকে ওভারকাম করেছেন এবং পেশা নিয়ে প্রত্যাশা আরো বাড়িয়েছেন। আর পেশা নিয়ে এইসব চ্যালেঞ্জ, প্রত্যাশা আর বাস্তবতা নিয়েই আজকের আমাদের আলোচনা। এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর উদয়ন ভট্টাচার্য স্যার, প্রফেসর, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা; প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন মিতুল স্যার, হেড অব দ্য ডিপার্টমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ডিন, জাতীয় বিশ্ববিদ্যালয়; প্রফেসর ডক্টর সবুজ কুমার মিতুল স্যার, সহযোগী অধ্যাপক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়; কনক মনিরুল ইসলাম, সম্পাদক মন্ডলীয় সদস্য, লাইব্রেরিয়ান বয়েস। শুরুতেই আমরা প্রফেসর ডক্টর উদয়ন ভট্টাচার্য স্যারের কাছে জানতে চাইবো বর্তমান প্রেক্ষাপটে গ্রন্থাগার পেশার চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করেন স্যার? উদয়ন ভট্টাচার্য স্যার। আমি আপনার কি সরাসরি আমার বক্তব্য শুরু করব, না আপনার প্রশ্নের উত্তর দেবো? কোনটা কিভাবে হবে? স্যারের বক্তব্য দিয়ে স্যার শুরু করতে পারেন। আমি সেটাই জানতে চাইছি, আমি আমার বক্তব্য শুরু করি, ঠিক আছে? তারপরে যদি কোনো কারোর প্রশ্ন থাকে উত্তর দেওয়া যাবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। প্রথমেই যেটা হচ্ছে, আমি যেটা বলি যে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। আমি সেই উপলক্ষে সমস্ত বাংলা ভাষাভাষী জনগণকে, বিশেষত বাংলাদেশের যে অমর শহীদ এবং তার যে অধুনা বাংলাদেশের যে বসবাসে, তাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে 1952 সালের আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তানের যে শাসকরা ছিলেন, এখন পাকিস্তানি শাসকরা ছিলেন, বাংলা ভাষাকে অন্যতম মাতৃভাষা হিসেবে চালু করার দাবিতে সেখানে আন্দোলন সংগঠিত হয় এবং নির্বিচারে গুলি চালানোর ফলে রফিক জাব্বারের মতো তরুণ প্রাণ বিসর্জিত হয়েছিল। এবং পরবর্তীকালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রপুঞ্জ সম্মানিত করেন। আমিও এপার বাংলার একজন নাগরিক এবং আমি এই ঘটনার জন্য নিজেকে গর্বিত বলে মনে করি। অতএব ঠিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কনক মনিরুল ইসলাম, ইনসিডেন্টালি কনক মনিরুল আমাদের বিভাগের ছাত্র, তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সঙ্গে তার যে অর্গানাইজেশন লাইব্রেরিয়ান ভয়েস, এই গোষ্ঠীকেও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সঙ্গে সহবক্তা হিসেবে আছেন মিতুল সাহেব, প্রফেসর নাসিরউদ্দিন মিতুল, তাকে আমি, এবং ডক্টর সবুজ কুমার চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়, তাদের দুজনকেই আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, দিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিষয় হচ্ছে যে 21 শতকের প্রেক্ষাপটে গ্রন্থাগার পেশা, চ্যালেঞ্জ, প্রত্যাশা এবং বাস্তবতা। আমি এই তিনটে ফ্যাক্টর এখানে বলা আছে, চ্যালেঞ্জ, প্রত্যাশা এবং বাস্তবতা। এই তিনটেকে আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করছি, যে আমার যা অভিমত সেটা আমি ব্যক্ত করার চেষ্টা করছি। যদি পরবর্তীকালে আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা সেটা জানাতে পারেন, আমরা ডিসকাস করতে পারি আর কি। প্রথম কথা হচ্ছে, যেটা 21 শতক, 21st সেঞ্চুরি, আসলে গ্রন্থাগার বন্দোবস্তটাই তার প্রথম থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি আছে। এটা নতুন কোনো নয়। উই আর এনকাউন্টারিং দ্য চ্যালেঞ্জেস ফ্রম ইটস ইনসেপশন অফ দ্য কনসেপ্ট লাইব্রেরি। তখন লাইব্রেরি হিসেবে হয়তো ছিল না, অন্য কোনো নাম হিসেবে ছিল। আপনারা জানেন যে আজ থেকে বহুকাল আগে, প্রায় 5.5 বছর আগে, প্রথম যে লাইব্রেরি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে যে সুমেরিয়া, মানে আধুনিক ইরানের কোনো একটা প্রান্তে, নিনিভে, যে সম্রাট আসুরবানী পালের যে লাইব্রেরি ছিল, সেখানে 30,000 ক্লে ট্যাবলেট আবিষ্কৃত হয়েছিল। সেই থেকে লাইব্রেরির পদযাত্রা শুরু। পরবর্তীকালে প্রচুর লাইব্রেরি বিভিন্ন সময় তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে গোটা লাইব্রেরিটা বিভিন্ন কারণে চেঞ্জ হতে হতে যাচ্ছে। আফরোজ একটু আগে বলছিলেন যে লাইব্রেরির নামের পরিবর্তন হচ্ছে।
অর্থাৎ আমরা যাকে লাইব্রেরি বলে চিনি তখন কখনো তার নাম হচ্ছে ইলেকট্রনিক লাইব্রেরি, কখনো তার নাম হচ্ছে ডিজিটাল লাইব্রেরি, কখনো তার নাম হচ্ছে ভার্চুয়াল লাইব্রেরি, ঠিক আছে, এখন ইউবিকুইটাস লাইব্রেরি বলে বলা হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় যে মানুষের যে 206টা হাড় আছে সেটা পুরুষ মহিলা নির্বিশেষে, তার বেসিক স্ট্রাকচার হচ্ছে তাই। এবং আজ থেকে সেই যখন 4 BC ক্যালিমেকাস ছিল আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি, তখন থেকে লাইব্রেরির যে ফিলোসফি ছিল তার ফিলোসফিক্যাল কোনো চেঞ্জ হয়, তার বহিরাঙ্গে চেঞ্জ হয়ে, যেমন আমাদের প্রত্যেকের 206টা হাড় আছে, কনককে একরকম দেখতে, আমাকে একরকম দেখতে, সবুজকে একরকম দেখতে, আফরোজকে একরকম দেখতে। একইভাবে লাইব্রেরি গুলোর হয়তো বহিরাঙ্গ ডিফারেন্ট পার্থক্য আছে, কিন্তু তার যে মূল অ্যাক্টিভিটি, তার যে মূল ইন্টারনাল ফ্লো, তার যে স্রোত, তার কোনো রকম পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা যারা লাইব্রেরি প্রফেশনের সঙ্গে যুক্ত, আমরা মূল তিনটে কাজ দীর্ঘদিন ভাবে সেই রিনিভেল লাইব্রেরি থেকে আজ পর্যন্ত একইভাবে করে এসেছি। আমরা কি করি, যে সমস্ত তথ্য সম্ভার গুলো আছে সেগুলো বিভিন্ন নামে পরিচিত, কখনো তার নাম হয় ডকুমেন্ট, কখনো তার নাম হয় রেকর্ডস, কখনো তার নাম হয় ম্যানাস্ক্রিপ্ট, কখনো তার নাম হয় জার্নাল, কখনো তার নাম হয় বুক। সেগুলোকে সংগ্রহ করি, সংগ্রহ করার পরে তাকে আমরা সংগঠিত করি বা অর্গানাইজ করি, এবং সেই অর্গানাইজেশনের উপর দাঁড়িয়ে সার্ভিস দিই। এই তিনটে হচ্ছে আদি অনন্তকাল ধরে লাইব্রেরি সার্ভিস। সেই লাইব্রেরি ট্র্যাডিশনাল পেপার বেস লাইব্রেরি হতে পারে ইলেকট্রনিক লাইব্রেরি, হতে পারে ডিজিটাল লাইব্রেরি, হতে পারে ভার্চুয়াল লাইব্রেরি। অর্থাৎ লাইব্রেরি এই আঙ্গিকের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি, এবং যতদিন এই পেশা জীবিত থাকবে, যতদিন লাইব্রেরি নামক অর্গানাইজেশন জীবিত থাকবে, এই তার যে তিনটে কাজ এটা করে যেতে হবে। এবং এখানেই এই বৃত্তির সার্থকতা বলে আমি মানসিক মনে করি। স্যার কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় স্যার বিচ্ছিন্ন হয়তো কোনো কারণে হয়তো হয়ে গেছে, হয়তো আমরা ডিসকানেক্টেড কি হয়ে গিয়েছে স্যার। আমরা কি প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিতুল স্যার কি আছেন? আমার মনে হয় স্যার ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন দুইজন স্যারই। তাহলে হচ্ছে মিতুল সবুজ স্যার আছেন মনে হয়। সবুজ স্যার, হ্যাঁ আমি আছি। সবুজ কুমার চক্রবর্তী স্যার, জি স্যার আছেন। তাহলে আমরা স্যারের কাছে জি স্যার চৌধুরী। সবুজ কুমার জি স্যার সবুজ কুমার চক্রবর্তী চৌধুরী স্যার। চৌধুরী, ওকে, নো সরি প্রবলেম, স্যার, সরি নো স্যার। প্রবলেম, নো স্যার ইটস অল। স্যার তাহলে আপনার কাছে আমরা চলে যাই। জি স্যার, স্যার চলে এসেছেন। জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে স্যার আপনি ওয়াইফাই কাজ করছে এখন, স্যার তো আপনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। স্যার আপনি আবার শুরু করতে পারেন। ওকে, আমি জি কন্টিনিউ স্যার, আপনি করছি। আবার কন্টিনিউ, জি স্যার কন্টিনিউ করেন। ঠিক আছে, জি স্যার, জি স্যার। ওকে, সেটা হচ্ছে যে লাইব্রেরি মূলত যে দেখা যাবে যে তার চেঞ্জ গুলো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুটো তার মূল চেঞ্জের জায়গা। এক নম্বর হচ্ছে যে মিডিয়া, যে মাধ্যমের উপরে আমাদের যে ইন্টেলেকচুয়াল এনডিভার সেটা আমরা লিপিবদ্ধ করি। দেখা যাবে ক্লে ট্যাবলেট থেকে শুরু করে ম্যানাস্ক্রিপ্ট, প্যাপিরাস, ডিজিটাল মিডিয়া, পেপার মিডিয়া, সেগুলো চেঞ্জ হতে, এবং সেগুলো একদম টেকনোলজিক্যাল চেঞ্জেস। কোনো না কোনো সময় এই চেঞ্জ গুলো হয়েছে। আর একটা চেঞ্জ হচ্ছে যে মানুষের ইনফরমেশন নিড এর একটা ডিমান্ড, সেটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হতে হতে যাচ্ছে। এই দুটো মূল কারণের জন্য যে লাইব্রেরি গুলো চেঞ্জ হচ্ছে, এবং আমাদের এই ব্যাপার প্রফেশনাল যারা লাইব্রেরিয়ান, এই বৃত্তিকে যারা বৃত্তি হিসেবে রেখে তাদের এই ব্যাপারগুলো ফেস করতে হচ্ছে। আরেকটা কথা আমি বলতে চাই চ্যালেঞ্জের মধ্যে, সেই চ্যালেঞ্জ গুলো কি দেখবেন বহুকাল ধরে যে আলেকজান্ড্রিয়ান লাইব্রেরি, নালন্দার লাইব্রেরি, ইভেন দ্য লাইব্রেরি অফ কংগ্রেস, লাইব্রেরিকে বিভিন্ন কারণে ধ্বংস করা হয়েছে। আজও এই ট্র্যাডিশন কিন্তু বজায় রয়েছে। ওরা জানে লোকে যত বেশি শেখে তত কম মানে, সেই কারণে লাইব্রেরি একটা অত্যন্ত ভালনারেবল এন্ট্রি। যুগে যুগে লাইব্রেরিকে বিভিন্ন পারপিট্রেটররা ধ্বংস করেছে, কিন্তু লাইব্রেরির সত্তা কখনো শেষ করতে পারেনি, এবং যতদিন লাইব্রেরি থাকবে এই পেশাও জীবন্ত থাকবে। আর একটা জিনিস আমি বলতে চাই, কোভিড-19 এটা একটা পুরো কনসেপচুয়াল চেঞ্জ আমাদের মধ্যে করে দেবে। এখনো পর্যন্ত দেখুন, ভারতবর্ষে আপনারা জানেন যে পপুলেশন প্রায় 130 কোটি, কিছু বেশি। আমাদের ছাত্র সংখ্যা 32 কোটির কাছাকাছি। বাংলাদেশের পপুলেশন প্রায় 17 কোটি, সেখানে স্টুডেন্টের সংখ্যা প্রায় 2.5 কোটি।
অতএব পাশাপাশি দুটো মিলিয়ে প্রায় 35 কোটি স্টুডেন্ট। কিন্তু ভেবে দেখুন, এখনো পর্যন্ত একাডেমিক ইনস্টিটিউশন গুলো বন্ধ আছে। তার মানে সেই প্রাচীন কাল থেকে রুটি কাপড়া উল মাকান, অর্থাৎ খাদ্য বস্ত্র আর বাসস্থানের যে মানুষের প্রিন্সিপাল, তার থেকে আমরা বেরোতে পারবো না। যতই অ্যাডভান্সমেন্ট হোক, যতই আমাদের স্পেস শাটল গুলো মঙ্গল গ্রহে যায়, চাঁদে যাক, আমরা স্টার ওয়ার তারকা যুদ্ধের প্রস্তুতি নিই, কিন্তু মানুষের যে বেসিক নিড গুলো তাকে অতিক্রম করে একাডেমিক্স এডুকেশন কখনো আসতে পারেনি। এবং সেই কারণেই একাডেমিক ইনস্টিটিউট গুলোর লিস্ট প্রায়োরিটি এখনো পর্যন্ত সেগুলো খোলেনি, সব খুলে গেছে। প্লেন থেকে শুরু করে শপিং মল, সিনেমা, রেস্টুরেন্ট সব খোলা, শুধুমাত্র বন্ধ হচ্ছে আমাদের একাডেমিক ইনস্টিটিউট গুলো। এর থেকে বোঝা যাচ্ছে যে একাডেমিক অ্যাক্টিভিটি গুলো এখনো শাসকের চোখে কি জায়গায় দাঁড়িয়ে আছে। সে শাসক যে দেশেরই হোক, ভারতবর্ষের হোক, বাংলাদেশের হোক, আমেরিকার হোক, রাশিয়ার হোক, শাসকের চোখে একাডেমিক অ্যাক্টিভিটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, লাইব্রেরি দুরস্ত। আমাদের এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু লাইব্রেরি খুলতে আরম্ভ করেছে, ঠিক আছে, কিন্তু টোটাল যে একাডেমিক অ্যাক্টিভিটি সেটা এখনো পর্যন্ত বন্ধ হয়ে আছে। অতএব আমাদের এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা মানসিকভাবে কোন জায়গায় অবস্থান করছি। জি স্যার। আরো কতগুলো কথা বলতে চাই, যে যেগুলো আমি প্রসপেক্টে হয়তো বলবো, কিন্তু আমি একটু একটা পয়েন্ট না বলে আর পারছি জি না। স্যার। সেটা হচ্ছে যে যে ফর্মে আমরা এডুকেশন কাকে চালাতাম, যে ইভেন লাইব্রেরির মতো যে একাডেমিক ইনস্টিটিউট তাকে যেভাবে আমরা চালাতাম, তার একটা কিন্তু মেটামরফিক চেঞ্জের দিকে আমরা এগোচ্ছি। অর্থাৎ ট্র্যাডিশনাল যে পদ্ধতিগুলোর মাধ্যমে লাইব্রেরি পরিচালিত হতো, যে একাডেমিক ইনস্টিটিউট গুলো পরিচালিত হতো, তার মধ্যে একটা হলো মারাত্মক চেঞ্জের দিকে আমরা এগোচ্ছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। ধরুন আমি দু একটা কথা বলি, যদিও লাইব্রেরির সঙ্গে তার সম্পর্ক নেই। আমাদের দেশের বেশ কিছু কোম্পানি, বিশেষ করে আইটি বেসড কোম্পানিগুলো ওয়ার্ক ফ্রম হোম চালু করেছিল। কদিন আগে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি, আমি নাম এখানে উচ্চারণ করতে চাইছি এই আলোচনার সময়, তারা তাদের স্টাফদের বলে দিয়েছে, ইউ নিড নট টু কাম এনিমোর টু দ্য অফিস, হেন্সফোর্থ তোমাদের সার্ভিসটা হবে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। তাদের স্যাক করেনি, তাদের চাকরি চলে যায়নি, কিন্তু পার্মানেন্ট তারা সার্ভিস করবে ওয়ার্ক ফ্রম হোম। এবার ভেবে দেখো, যে একটা বাচ্চা ছেলে 30, 35, 32, 40 বছরের একটা লোক বা ছেলে যাই বলুন না কেন, তার সারা জীবন পড়ে আছে, এখন 25-30 বছর সার্ভিস আছে, তাকে কোম্পানি বাড়িতে কনফাইন করে দিল। অর্থাৎ তার একটা, দেখুন, একটা একাডেমিক ইনস্টিটিউট, একটা স্কুল, একটা কলেজ, একটা অফিস কিন্তু শুধুমাত্র রুটি রুটির জায়গা নয়। এর সঙ্গে তার মেলামেশা, লোকের সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা, তার ক্যান্টিন, সমস্ত কিছু মিলিয়ে একটা অফিস। তার ফলে কি পরিমাণ সাইকোলজিক্যাল পেশেন্ট পড়বে, ঘরের মধ্যে বসে বসে কম্পিউটারে কাজ করছে। অর্থাৎ তার যে মানসিক স্বাস্থ্য, সেটার কি পরিমাণ বিপর্যস্ত অবস্থা হবে। ন্যাচারালি তার সঙ্গে সঙ্গে আসবে বহু রকমের রোগ ভীতি এগুলো। অতএব এই যে আইটি কোম্পানিগুলোর সিদ্ধান্ত নিতে চলেছে, এবং আগামী দিনে আপনাদের কাছে একই ঘটনা ঘটতে থাকবে, যে ওয়ার্ক ফ্রম হোম যে প্রিন্সিপাল, এর ফলে কোম্পানিগুলো প্রচুর লাভ করছে। তার যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সেগুলো করতে হচ্ছে না, লজিস্টিক সাপোর্ট দিতে হচ্ছে না, ক্যান্টিন বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তার লাইট ফ্যান এসির খরচা বেঁচে গেল। তার পরিবর্তে তার যে এমপ্লয়ি গুলো আছে, তাদের কিন্তু একটা মানসিক নির্যাতনের পর্যায়ে চলে যাচ্ছে। অতএব COVID-19 এই প্যান্ডামিক, এটা আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্বাহিত করবো, আমাদের একটা ডিসিশনের জায়গায় আসতে হবে। এবং আমরা যারা একাডেমিক যুক্ত, আমরা এই বিষয়ে, হ্যাঁ বলুন। জি স্যার, মানে আপনি স্যার বলতে থাকেন স্যার। হ্যাঁ, তার ফলে আমরা বুঝতে পারছি, ধরুন এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, এই আপনার সঙ্গে দেখা হচ্ছে অনলাইন, ভার্চুয়ালি কোনো আই কন্ট্যাক্ট নেই, পড়ানোটা এরকম ভাবে হয় না। আমরা যারা ট্র্যাডিশনাল মাস্টারমশাই, আমরা আমাদের কাছে চক টক এবং সামনাসামনি ছাত্ররা বসে আছে, তাদের কালো কালো মাথা, বাচ্চা বাচ্চা মুখ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমরা চোখ থেকে বুঝতে পারি সেই ছেলে বুঝছে কি বুঝছে না। অতএব এই যে বন্দোবস্ত, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের হচ্ছে। এবং লাইব্রেরি একটা মূলত শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠন, এর ইম্প্যাক্ট লাইব্রেরির মধ্যে আস্তে আস্তে এসে পড়ছে। ঠিক আছে, জি স্যার, আমরা আবার আসবো স্যার এই বিষয়ে আরো জানার জন্য। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিতুল স্যারের কাছে জানতে চাইবো। স্যার কি শুনতে পাচ্ছেন? বলুন। হ্যাঁ, জি স্যার, স্যারের কাছে জানতে চাইবো স্যার, সময়ের সাথে সাথে এই পেশার মানুষের প্রতি প্রত্যাশা বেড়েছে। 21 শতকের একজন গ্রন্থাগারিকের কাছে প্রত্যাশাগুলো কি কি হতে পারে বলে মনে করেন স্যার? স্যার কি শুনতে পাচ্ছেন?
মিতুল স্যার, মিতুল স্যার আমার মনে হচ্ছে উনি সিস্টেমে ঢুকতে পারছেন না মনে হচ্ছে আমার। স্যার প্রবলেম শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা স্যার সবুজ কুমার চৌধুরী স্যার কাছে চলে যাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস, শুনতে জি পাচ্ছি, স্যার। শুনতে পাচ্ছি। স্যার তাহলে তাহলে আপনার কাছে আমরা চলে যাই। স্যারের কাছে আমি জানতে চাবো স্যার, চ্যালেঞ্জ গুলো মানে প্রত্যাশাগুলো যদি মানে বাস্তবতাটা কি হতে পারে স্যার, মানে পেশা হিসেবে গ্রন্থাগার কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে স্যার আপনি মনে করেন? বেশ, প্রথমেই এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা কনক মনিরুল ইসলাম, ওর সঙ্গে আমার আলাপ আছে বেশ কিছুদিন ধরে, এবং প্রফেসর ভট্টাচার্য আমার স্যার যাদবপুর ইউনিভার্সিটি, আর প্রফেসর মিতুল, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে লাস্ট ইয়ারে, এবং পুরো টিম লাইব্রেরিয়ানরা সকলকে আমার মাতৃভাষা দিবস কালকে অত্যন্ত একটা পবিত্র দিবস আমার কাছে, এবং গোটা পৃথিবীর যে যেখানে রয়েছে শুধু বাংলা ভাষা না, তাদের মাতৃভাষা দিবস, তার জন্য আমরা সকলে গর্বিত এবং সকলকে শুভেচ্ছা জানাই কালকের জন্য। এটা একটা আনন্দের দিন, গর্বের দিন এবং পবিত্র দিন আমার কাছে, সকলের কাছে। সেটা দিয়ে শুরু করি। উনি যা প্রশ্ন করলেন সেটা সম্বন্ধে বলি আর কি। আমি একটু অন্য কথায় যেতে চাইছি, মানে বিষয়টা হচ্ছে যে আপনি যে চ্যালেঞ্জটা, আপনার প্রশ্নটা বোধহয় চ্যালেঞ্জ নিয়েছিল, তাই তো? চ্যালেঞ্জ নিয়েছিল স্যার স্যার বাস্তবতাটা স্যারের কাছে জানতে চাচ্ছিলাম। রিয়েল, হ্যাঁ হ্যাঁ, ওই জি স্যার। জি বাস্তবতাটা স্যার। জানতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে, একটু পেছনে যাচ্ছি আমি। যে আমরা আমরা একটা শব্দ আজ প্রায় বছর 3-4 ধরে শুনছি, যদিও শব্দটা নতুন হতে পারে, বিষয়টা অনেক পুরনো। ওই ওল্ড ওয়াইন অ্যান্ড নিউ বটল কাইন্ড অফ থিংস। টেকনোলজি ডায়নামিক্স বলে একটা শব্দ আছে। সেই টেকনোলজি ডায়নামিক্সটা হচ্ছে এমন যে টেকনোলজিক্যাল চেঞ্জেস এসছে। আমরা যদি অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশিওলজির একটা সাবজেক্ট আছে, একটা সাব ডিসিপ্লিন আছে, যেটাকে আমরা বলি মেটেরিয়াল কালচার। এই মেটেরিয়াল কালচারটা ডিফাইন করে দেয় যে একটা সোসাইটি কি ব্যবহার করছে, কি ইনোভেট করছে, কি ক্রিয়েট করছে, সেটার উপর ডিপেন্ড করে দেখা যায়। সেটাকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো এই সোসাইটির প্রায়োরিটিটা কি। তো আমরা যে টেকনোলজি ডায়নামিক্স এর কথা বললাম একটু আগে, এই টেকনোলজি ডায়নামিক্স আমরা যদি শুরু করি কয়েকটা ইনোভেশনস, ল্যান্ডমার্ক ইনোভেশনস দিয়ে, যে গোটা বিশ্বকে বদলে দিচ্ছে, যে আমাদের জ্ঞান চর্চার ইতিহাস মূলত সেটাকে বদলে দিচ্ছে। আমাদের 1440-এর জোহানেস গুটেনবার্গের প্রেস ডেভেলপমেন্ট, তারপরে চেস্টার এফ কার্লসনের 1938-এর ফটোকপি ডেভেলপমেন্ট, আর যে ধরনের কম্পিউটার আমরা ব্যবহার করি কারেন্টলি সেটা 1940s-এ। দেন ইন্টারনেট এসে গেল 1969-এ, তারপরে সেটা ফিউশন হলো 2000 কাছাকাছি একটা সময়, ফিউশন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এবং কারেন্টলি সেটা আরো অনেক সফিস্টিকেটেড, অনেক প্রিসাইজেশন হয়ে গিয়ে আমাদের হাতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। এই যে টেকনোলজি একদিকে বদলে চলেছে, সঙ্গে সঙ্গে সোসাইটির যে আলাদা ইনস্টিটিউশন, এবং লাইব্রেরি একটা মোস্ট ইম্পর্টেন্ট সোসাইটাল ইনস্টিটিউশন শুধু নয়, আমাদের সব থেকে অ্যানসিয়েন্ট কমিউনিকেশন চ্যানেল। সেই কমিউনিকেশন চ্যানেল কিন্তু এটাকে কিন্তু ক্রমাগত আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়েছে, এমব্রেস করতে হয়েছে চেঞ্জ গুলো। আমরা যদি এই চেঞ্জ যেটা হলো টেকনোলজিক্যাল চেঞ্জ, এটাকে যদি আমরা ঠিক না ধরতে পারি, আমাদের লাইব্রেরি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এবং লাইব্রেরিয়ান যদি নিজেকে অ্যাডাপ্ট করতে না পারি আমরা সেই সমস্ত চেঞ্জ গুলোকে, স্বাভাবিক কারণে আমরা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়ে যাবো, এবং সেই চ্যালেঞ্জটা আমরা ফেস করছি। শুধু এই চ্যালেঞ্জটা কিন্তু লাইব্রেরির ক্ষেত্রে নয়, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে নয়, সমস্ত পেশার ক্ষেত্রে সমান, কিন্তু এখানে অনেক বেশি ভাবে ভাইব্রেন্ট এই চ্যালেঞ্জটা। তার একটা কারণ হচ্ছে যে একাডেমিক্স, এটা যেহেতু একাডেমিক্সের সঙ্গে কানেক্টেড, শুধু একাডেমিক্সই কেন বলবো, সঙ্গে সঙ্গে পাবলিক লাইব্রেরি রয়েছে। কিন্তু পাবলিক লাইব্রেরির কথা যদি বলেন তাহলে পরে আমি শুধু ভারতবর্ষের কথা বলবো তা নয়, ইউরোপের কিছু দেশ আমি দেখেছি, নর্থ আমেরিকাতে কিছু দেখেছি, তাদের প্রায়োরিটি এবং আমাদের প্রায়োরিটি মেলাতে গেলে বুঝতে পারি তখনই যে তাদের ডেভেলপমেন্টটা, আমাদের এখানে যে এক্সপেকটেশন, মানুষের অনেক এক্সপেকটেশন রয়েছে, এটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু ওই যে একটা কথা স্যার বললেন, প্রফেসর ভট্টাচার্য বললেন, আমি তার সঙ্গে সহমত, যে আমি একটু আগে যেটা বললাম মেটেরিয়াল কালচার যে প্রায়োরিটি, আমার কি প্রায়োরিটি, আমার দেশের কি প্রায়োরিটি, সেটা কিন্তু আমার অ্যাকশনে রিফ্লেক্টেড হবে। তো আমার এই অ্যাকশন যা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে গ্রন্থাগার সম্ভবত আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না, আমার মনে হয়। যদি তাই না হতো তাহলে পরে আমরা সেটাকে সাজিয়ে গুছিয়ে নিতাম,
এবং মানুষের অনেক কাছাকাছি পৌঁছতে পারতাম। মানুষের প্রত্যাশা পূরণ কতটা হলো তার থেকে বড় কথা, মানুষের যে রিডিং হ্যাবিট সেটা ক্রমাগত কমে গেছে। সেটার অনেক মানে নানাবিধ কারণ আছে। তো সেটা সেই বিতর্কে এখন না গিয়েও অন্তত লাইব্রেরি এবং লাইব্রেরিয়ানের একটা প্রোঅ্যাক্টিভ রোল ছিল, সেই রোলটাও কিন্তু আমরা প্লে করিনি। তার কারণ হচ্ছে আমরা নিজেকে ঠিক এমব্রেস করতে পারি, নিজেকে আমরা অ্যাডাপ্ট করতে পারিনি চেঞ্জগুলোকে, এবং চেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করতে পারিনি বলে কিন্তু আজ আমরা যদি সেই ট্র্যাডিশনাল ওয়ে অফ সার্ভিস প্রোভাইডের কথা ভাবি, তাহলে আজকে যে ছেলেটি যা মেয়েটি আজকে কোনো শপিং মলে বসে থেকে পিজা খাচ্ছে বা কোনো ফিল্ম দেখছে, তার কাছে কি লাইব্রেরি পৌঁছতে পারে? হ্যাঁ, পৌঁছতে পারি। তো আমরা পৌঁছতে পারি, আমরা RSS ফিড দিয়ে পৌঁছতে পারি, ওয়েব 2.0 টুল দিয়ে আমরা পৌঁছতে পারি। আমরা তো কখনো ভাবিনি এই টুলগুলোর কথা। যে স্যার যেটা বললেন আমি পূর্ণ সহমত যে সব বদলে যাবে, পৃথিবী সমস্ত কাজ বদলে যাচ্ছে, সেটা কিন্তু বহিরঙ্গেই বদলটা আসছে। সমস্ত কাজটা কিন্তু ভেতরের কাজটা সেম রয়েছে, শুধু টুলস গুলোকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে আমাদের কাজের জন্য। যদি আমরা আমাদের কাজের জন্য লাইব্রেরিকে যদি মনে করি যে আমরা লাইব্রেরি আমাদের দরকার, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। যখন আমাদের কোন রকম অ্যাবডোমিনাল অপারেশন হয়, যে কোনো অ্যাবডোমিনাল ওপেন হয়, বাইপাস অপারেশন হয়, সঙ্গে সঙ্গে কি করে বলুন তো ডাক্তার? ওই আমাদের অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিয়ে দেয়। তার মানেটা কি? অ্যাপেন্ডিক্সের প্রয়োজন নেই তাই। তো এখন আমাদের লাইব্রেরি ওয়ান্স আপন এ টাইম ছিল, আমরা যদি ইতিহাসটা আবার ফিরে যাই, কারণ ইতিহাসে স্টিভ জবস এর কথা যদি ভাবেন, স্টিভ জবস কিন্তু একসময় বলেছিলেন ডটস গুলোকে কানেক্ট করার জন্য আমাকে কিন্তু সামনের দিকে তাকালে হবে না, আমাকে কিন্তু পেছনের দিকে তাকালে। স্টিভ জবস ফেমাস অ্যাপেল ফাউন্ডার। তো সেই কথা থেকে যদি আমি আসি যে আমরা যদি ওই লাইব্রেরিটাকে এমন ভাবে মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে লাইব্রেরিটা আমাদের আর দরকার নেই, আমাদের ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে, তবে আমরা ভাইটাল অর্গান ভাববো কি করে? ভাইটাল অর্গান হতে গেলে পরে তো আমাকে তো সেরকম ভাবে তাকে সম্মান করতে হবে, তাকে রেসপেক্ট দিতে হবে, তাকে সেভাবে ফার্টিলাইজার দিতে হবে, কিন্তু আমরা তো তাকে কোনো ফার্টিলাইজার দিই এবং সে গাছও বড় হচ্ছে না। সেই জন্য যখনই প্রয়োজন পড়ছে আমরা দেখি এই পেশার সঙ্গে যুক্ত মানুষ, লাইব্রেরিয়ান, আমি নিজে লাইব্রেরিয়ান ছিলাম একটা কলেজে, আমি দেখেছি সেই বিষয়টা খুব কাছ থেকে। এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মানে জনগ্রন্থাগার সংক্রান্ত কাজের মধ্যে জড়িত থাকার সুবাদে বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরেছি পাবলিক লাইব্রেরিতে, এবং বাংলাদেশেও প্রচুর পাবলিক লাইব্রেরিতে একবার আমার সুযোগ হয়েছে। আমার খুব ভালো লেগেছে ওখানকার পাবলিক লাইব্রেরি, এবং বিশেষত সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি জনগ্রন্থাগারের হেডকোয়ার্টার। সেখানে দেখবার পরে আমি এখানে মন্ত্রীকে বলেছিলাম যে আপনারা দেখে আসুন, ওখানে গিয়ে দেখে আসুন যে ডেভেলপমেন্ট ওনারা করেছেন, যেখানে লাইব্রেরিতে ঢোকবার জন্য লম্বা লাইন পড়ে ভোর 4টে থেকে, সে ছবি আমি দেখেছি। তো সেটা অন্তত একটা জিনিসকে রিফ্লেক্ট করে, একটা জাতির ভালোবাসাকে রিফ্লেক্ট করে, সেটা কিন্তু শেখবার দরকার আছে। তো আমি এটাই বলবার যে আমরা কবে ভাববো যে আমাদের এই ভেস্টিজিয়াল অর্গান, যা আমরা ভাবছি ভেস্টিজিয়াল, এটা নয়, এটা ভাইটাল অর্গান, কিন্তু আমরা ভেস্টিজিয়াল বানিয়ে ফেলেছি। কারণ আমরা প্রায়োরিটি আমাদের অন্য কিছু, পড়াশোনার থেকে, রিডিং থেকে অন্য কিছু বেশি প্রায়োরিটি হয়ে গেছে, যার জন্য ক্রমাগত লাইব্রেরি কিন্তু পেছনের সারিতে চলে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জ যতই থাকুক, চ্যালেঞ্জ আমরা অ্যাডাপ্ট করতে পারবো, আমাদের প্রত্যাশা আছে, প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটু কোঅপারেশন এবং আমাদের প্রায়োরিটি বদল, যেটা টেকনোলজি ডায়নামিক্স এর কথা বললাম, মেটেরিয়াল কালচারের কথা বললাম, আমাদের সোসাইটির কি প্রায়োরিটি, ভবিষ্যতের আমাদের কি ভিশন, সেই ভিশনটা যদি আমরা না ঠিক করি, তাহলে পরে ক্রমাগত কিন্তু লাইব্রেরি, লোকে বলবো লাইব্রেরিতে গিয়ে কি হবে, অথচ হাতের গুগল কিন্তু সারাক্ষণ ইনফরমেশন সার্চিং করছে, টেক্সট, অডিও, ভিডিও, বেসিক্যালি ইজ আ লাইব্রেরি, ইনফরমেশন রিট্রিভাল। আজও আমি ক্লাসে পড়ালাম এখানে অডিও ভিডিও রিট্রিভাল। তো এটা কি? এটা তো আমরা ক্লাসে পড়াই, সেটা তো গুগলের কাজ, লাইব্রেরিয়ানের কাজ। আপনারা শুধু একটু সহমর্মিতার সঙ্গে দেখুন এবং প্রায়োরিটিটাকে ডিসাইড করুন, তাহলে পরে এই লাইব্রেরি কিন্তু এগিয়ে উঠবে। এটাই আমার। জি স্যার, জি স্যার। স্যার, আমরা এখন প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিতুল স্যারের কাছে যাব। মিতুল স্যার কে আছেন? মিতুল স্যার প্রবাবলি তার মনে হয় আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার আবারও ঢুকলে হয়তো আমরা মনে হয় কথা বলতে পারি। নাসিরউদ্দিন মিতুল স্যার চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যারের সাথে কথা। স্যার কি শুনতে পাচ্ছেন? নাসিরউদ্দিন মিতুল আমাকে স্যার। শোনা যায় কনক? জি স্যার, শোনা যায় আপনাকে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। জি স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম স্যার 21 শতকের গ্রন্থাগার। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। আমি অনেক মানে তোমার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে ভিডিও দিলে আমার অডিওটা কাজ করে। হ্যাঁ,
স্যার আপনি আপনি ভিডিও ছাড়াই আমার মনে হয় স্যার কথা বলেন স্যার, তাহলে মনে হয় ভালো হবে স্যার। হ্যাঁ, বলো কি জানতে চাচ্ছ? 21 শতকের চ্যালেঞ্জ, জি স্যার। প্রত্যাশা, বাস্তবতা কোনটা? জি স্যার, আপনার কাছে প্রত্যাশাগুলো জানতে চাচ্ছিলাম স্যার। বলো। হ্যালো, স্যার, আপনার কাছে প্রত্যাশাগুলো জানতে চাচ্ছিলাম। শুনতে পাচ্ছ কনক? জি স্যারের কাছে শোনা যাচ্ছে প্রবাবলি কথা আপনাকে স্যার? পড়ে যাচ্ছে। না, আমি কিন্তু স্যার হেডফোন ছাড়াই বলছি। আমার আমার কথা শোনা আপনার কথা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, আপনি আপনি বলতে শুরু করুন আমি স্যার। আসলে আই এম রিয়েলি সরি যে আমি আই হ্যাভ কাম টু মাই নেটিভ প্লেস and this is quite far from I think network. আচ্ছা, প্রত্যাশা যদি আমাকে বলো, প্রত্যাশাগুলো যদি আমি বলি একে একে, আমার মনে হচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রফেসর সবুজ কুমার, প্রফেসর উদয়ন স্যার, অল আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, জানতে চাচ্ছ আমি, আমার কথা শোনা যাচ্ছে? আমি তো বলে যাচ্ছি কনককে শুভেচ্ছা জানাচ্ছি। কি কথা শোনা যাচ্ছে রে? শোনা যাচ্ছে স্যার? আহ, আচ্ছা, তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং আমি কিছুটা হার্ডশিপের মধ্যে আছি। এই হার্ডশিপের মধ্যে থেকেও আমি কনক মনিরুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্যার প্রবাবলি আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। স্যার, স্যার কি শোনা যাচ্ছে? মিতুল স্যার? মিতুল স্যার আবার প্রবাবলি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে মিতুল স্যার হচ্ছে স্যারের গ্রামের বাসাতে আছেন এবং ঢাকা থেকে যে অনেক দূরে স্যারের স্যারের সাথে কিছুক্ষণ আগে কথা হলো। স্যার আসলে স্যারের যে গ্রামের বাসা বরিশালের স্যার মানুষ, স্যার বরিশালে অবস্থান করছেন। আমার মনে হয় এই জন্য স্যারের নেটওয়ার্কে একটু বড় রকমের সমস্যা হচ্ছে। তো যাই হোক, তাহলে আমি না হয় আমরা আপনি স্যারকে একটু, হ্যাঁ স্যারকে স্কিপ করে স্যারকে আমরা আবারও পরেরটাতে আহ্বান চলে করবো। যাই। স্যার আসলে আমরা হ্যাঁ, হ্যাঁ। তখন আবার স্যার জয়েন করবেন। তাহলে আমরা এতক্ষণ স্যারদের, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের কাছে শুনলাম, গ্রন্থাগারিদের কাছ থেকে। এবার তাহলে আমরা জনাব কনক মনিরুল ইসলামের কাছে জানতে চাইবো, একজন গ্রন্থাগার পেশাজীবী হিসেবে আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন? ধন্যবাদ। আজকে আমি খুবই সৌভাগ্যবান যে আমার স্বয়ং হচ্ছে শিক্ষা গুরু মানে তিনজনেই হচ্ছে স্যারের সাথে আমি খুবই সান্নিধ্য পেয়েছি এবং স্যারদের সাথে এবং প্রফেসর উদয়ন ভট্টাচার্য স্যার রয়েছেন, স্যার আন্ডারে আমি পিএইচডি করছি বর্তমানে। তো আমি খুবই স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের সাথে সময়টা দেওয়ার জন্য। তা আমি আর মেন কথাতে চলে যাব যে আসলে আমাদের বর্তমান পেশাজীবীরা আমাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশ এবং ভারতের যে সমস্যাগুলো গ্রন্থাগার পেশাজীবীদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে মনে হয় সমস্যাটা ঠিক একই ধরনের। সমস্যাটা হচ্ছে ঠিক আসলে কি ধরনের, যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে আমরা এখন দেখবো যে আমাদের মধ্যে এখন সবচেয়ে একটা বড় রকমের প্রবণতা এসেছে, সেটা হচ্ছে আমরা পলিসি বিকাশ থেকে শুরু করে অনেক শিক্ষিত মানুষদের মধ্য থেকে তাদের অধিকাংশেরই হচ্ছে কথা হচ্ছে যে বর্তমান সময়ে গ্রন্থাগার কতখানি প্রাসঙ্গিক, গ্রন্থাগার প্রয়োজন রয়েছে কিনা আদৌ। এই এই মুখোমুখি কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকে করে। আসলে স্যাররা যার উত্তরও দিয়েছে, অনেকে বলে যে আমাদের হাতে তো রয়েছে গুগল। এই গুগল থাকার পরেও কেন আমাদের হচ্ছে যে এই
প্রফেশনে হচ্ছে আমাদেরকে কেন গ্রন্থাগার দরকার। তা আমার যে জিনিসটা মনে হয় যে হচ্ছে যে কিছুদিন আগে ইসলা থেকে একটা আহ, কাগজ জারি করা হয়েছিল যে হাউ টু আইডেন্টিফাই দ্য ফেক ডেটা। আমার মনে হয় যে গুগল অবশ্যই সোর্স, সবুজ পঞ্চত্রিশ স্যার বলছিলেন যে এটা একটা অবশ্যই একটা তথ্যের সোর্স, কিন্তু হচ্ছে যে আসলে কেন আপনাকে লাইব্রেরি যেতে হবে। আমার মনে হয় যে এখন এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করার আমাদের পেশাজীবী থেকে শুরু করে যারা শিক্ষাবিদ রয়েছেন আমাদের পেশার সাথে সংশ্লিষ্ট, এই বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে কাজ করা বেশি প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে অনেকজনকে আমি বলতে শুনেছি আমি তো আগে অনেক বই কিনতাম, এখন বই কিনি না। কি কারণে কিনি না, যে সেটা হচ্ছে আমাদের কাছে এখন হচ্ছে গুগল রয়েছে, ইন্টারনেট রয়েছে, আমরা সকল থেকে এখান থেকে তথ্যগুলো পেয়ে যাই। কিন্তু এখন আমার মনে হয় সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে যে কোন ডেটাটা আপনার কাজে লাগবে বা সেই তথ্যটা সঠিক কিনা। কারণ আমরা বর্তমান জানি যে এখন হচ্ছে পুরো ওয়ার্ল্ডে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ফেক ডেটা নিয়ে। যে আপনি যে ডেটাটা ব্যবহার করছেন, আমরা দেখছি যে ফেসবুক বা হচ্ছে আমরা কোনো সামাজিক যে আহ, যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে দেখছি যে আমরা যে কোনো ডেটা বা যে কোনো তথ্য আপনার হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে বের হয়ে যাচ্ছে। এখনো কিন্তু আমাদের মধ্যে এরকম ধারণা রয়েছে যে ইন্টারনেটের সোর্সে প্রতিটি যে যে তথ্যগুলো পাওয়া যায় সবগুলোই কিন্তু সঠিক। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এই ডেটাগুলো হচ্ছে আমরা যেটা ব্যবহার করব সেটা কতখানি বা আমাদের কাছে অথেন্টিক, সেটা নিয়ে কিন্তু হচ্ছে আমার মনে হয় কাজ করার এখন হচ্ছে একটা বড় রকমের সুযোগ রয়েছে। আর পেশাজীবীদের ক্ষেত্রে যেটা সবচেয়ে আরেকটা বড় সমস্যা, প্রফেসর উদয়ন ভট্টাচার্য স্যার বললেন যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের পলিসি মেকার বা আমাদের যে যারা বেশি শিক্ষার সাথে জড়িত আহ তারা মনে হয় এখনো এই গুরুত্বটা উপলব্ধি করতে এখনো সক্ষম হয়নি যে আমাদের হচ্ছে যে এই লাইব্রেরিটা হচ্ছে আমাদের জন্য কতখানি প্রয়োজন। কেননা হচ্ছে যে এখন সবকিছু ওপেন হয়ে গেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং লাইব্রেরি গুলো আমাদের কিছু 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 লাইব্রেরি গুলো চালু হয়েছে। আমরা জানি যে পাবলিক লাইব্রেরি গুলো সরকার ইতিমধ্যে খুলে দিয়েছে। কিন্তু হচ্ছে যে স্কুল কলেজের লাইব্রেরি গুলো কিন্তু এখনো সেরকম ভাবে খোলা হয়নি। আমরা কিন্তু এখনো আমার মনে হয় যে সে রিয়ালাইজেশনটা কিছুটা হলেও কম, কিন্তু এই এই রকম সমস্যা সারা জীবনই গ্রন্থাগারকে এর মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এটা আমরা ওভারকামও করেছি। আর আমাদের মনে হয় যে আমরা সেটা সঠিক পথে আছি, যে গ্রন্থাগার পেশাজীবীদেরকে হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু আগে আমরা প্রথমে ম্যানুয়ালি লাইব্রেরি মেনটেন করতাম, পরবর্তী সময়ে আমরা অটোমেটেড করেছি, এখন আমরা ডিজিটাল করছি, ভার্চুয়াল লাইব্রেরি এখন কনসেপ্ট, কিন্তু সত্তাটা কিন্তু ঠিকই আছে। কিন্তু আমরা এই সেই যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো সেগুলো আমরা ওভারকাম করতে পারছি, এবং আমার মনে হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সঠিক পথে রয়েছে। যে যে সকল বিষয় যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সাবজেক্ট গুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে সিলেবাস গুলো নিয়মিত এটা হচ্ছে। তবে আমার যেটা মনে হয় যে সেক্ষেত্রে আমাদের দেশের শুধু না, এটা পুরো বিশ্বের একটা বড় সমস্যা রয়েছে। সেটা হচ্ছে যে গ্রন্থাগারের যে পদোন্নতি বা আদার্সের যে বিষয়গুলো রয়েছে আমাদের দেশে কিছু সমস্যা রয়েছে, এগুলো সমস্যার সমাধানের জন্য কাজ রয়েছে, তবে আমাদের এই সকল সমস্যাগুলো কিন্তু রয়েছে। আর আরেকটি বড় বিষয় যে এখন হচ্ছে আমাদেরকে সবচেয়ে যেটা গ্রন্থাগার পেশাজীবীদের এবং হচ্ছে যে লাইব্রেরি সায়েন্সের যেটা সবচেয়ে বড় রকমের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে যে বর্তমান সময়ে মানুষ তো অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন আমাদের এই পেন্ডেমিক সিচুয়েশনের সময়ও আমরা আমাদের এই সার্ভিস গুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, তারা যেন না এসেও লাইব্রেরিতে সশরীরে যেন সকল সার্ভিস গুলো আমরা প্রোভাইড করতে পারি, এটাই কিন্তু এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এবং আমরা হুম, কিছু ক্ষেত্রে সফল হয়েছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আরো অনেক কাজ করতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, জি আফরোজ। ভাই, জি ভাই, জি ভাইয়া আপনার জি ভাইয়া এর মধ্যে স্যার মিতুল স্যার কি এসেছেন? মিতুল না, স্যার মনে প্রবাবলি হয় স্যার। এখনো ডিসকানেক্টেড। স্যার প্রবাবলি এখনো। এর মধ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা সরাসরি আমাদের অনুষ্ঠানটি দেখছেন লাইব্রেরিয়ান ভয়েস ফেসবুক পেজ থেকে এবং আমাদের ওয়েবসাইট www.librarianvoice.org থেকে। দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। মিতুল স্যার কি চলে এসেছেন? মিতুল স্যার শুনতে পাচ্ছেন? মিতুল স্যার হ্যাঁ, মিউট আমি করা। শুনতে জি পাচ্ছি, স্যার, কিন্তু ভিডিও জি দিলে স্যার, আর শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছো? স্যার আপনি জি স্যার আপনি অডিওতেই কথা বলেন, ভিডিও অন না হ্যালো। করলেও চলবে স্যার। জি স্যার আপনাকে শোনা আপনাকে যাচ্ছে। আমি 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 শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? জি ইউ আর স্যার শোনা অডিবল, যায়। ইউ আর অডিবল স্যার। আমি সবাইকে শুনতে পাচ্ছি, কিন্তু আমি খুব আমি স্যার আপনি আপনার বক্তব্যটা রাখুন স্যার। হ্যাঁ, আমি আমি হ্যাঁ, বলো।
জি স্যার, আপনি আপনার বক্তব্যটা দিন স্যার। হ্যালো, বলো। আসলে ইটস এ বিগ হার্ডশিপ, অডিও। সো আমি আমি প্রত্যাশাগুলোর কথা খুব সংক্ষেপে আমি বলবো আর কি, যে জি স্যার। আসলে আমি খুব একটা প্রবলেমের মধ্যে, গ্রামে, আমার একেবারে ঢাকা শহর থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে কোভিড পরবর্তী এই যে প্রত্যাশাগুলো মানুষের, যে কোভিড পরবর্তী যে আমাদের নতুন সম্ভাবনা, সেই আমি বলবো যে এইটার যে নিউ নর্মাল সিচুয়েশনে আমাদের যে লাইব্রেরি প্রফেশনালসদের যে ধরনের সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের লাইব্রেরি প্রফেশনালস দে অল আর টেকনোলজিক্যালি লার্নার। আমি মনে করি টেকনোলজিক্যালি তারা ওয়েল আপডেটেড। কাজে তাদের জন্য কিন্তু এই প্রফেশন একটা বিরাট ধরনের একটা সুযোগ নিয়ে আসছে এই কোভিড পরবর্তী সিচুয়েশনে, স্পেশালি টেক সেভিনেস। আমরা যদি বিশ্বাস করে থাকি, টেক সেভিনেস এর বিষয়ে কিন্তু আমাদের প্রফেশনাল পিপল who are very much involved from the very beginning of their professional. তার মনে তারপরে হয় উনি আবার আবার চলে গেছেন। স্যার আসলে আবারও আমরা কথা বলবো, আমরা মনে হয় স্যার আবার উদয়ন ভট্টাচার্য স্যারের কাছে যেতে জি পারি। স্যার, আমরা তাহলে স্যার প্রফেসর ডক্টর উদয়ন ভট্টাচার্য স্যারের কাছে আবার জানতে চাচ্ছিলাম, স্যার ভারতবর্ষে গ্রন্থাগার পেশার অবস্থানটা কেমন, এবং ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যাদবপুর এক্ষেত্রে কিভাবে কাজ করছে? উদয়ন ভট্টাচার্য স্যার। বেশ, দেখুন যে উম, সবুজ কতগুলো পয়েন্ট, খুব রেলেভেন্ট পয়েন্ট রেস করেছে। সেটা হচ্ছে কোন, আমি সেইটাকে হাইলাইট করার পরে আমাদের পেশাগত জায়গায়, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের পেশাগত জায়গায় আসছি, যে সমাজ গ্রন্থাগারকে কিভাবে দেখে, কোনো অবজেক্টে কিভাবে দেখে, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন যে ইউনাইটেড কিংডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি সার্ভিস অত্যন্ত রেসপেক্টেড প্রফেশন। তার কারণ আছে, এই অর্গানাইজেশন গুলো, লাইব্রেরি গুলো, পাবলিক লাইব্রেরি বিশেষত দারুণ সার্ভিস দিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। একে বলা হয় কমিউনিটি ইনফরমেশন সার্ভিস। অর্থাৎ যুদ্ধ যখন শেষ হলো, ইউরোপ এবং আমেরিকার একটা প্রচুর লোক, মানুষজন খুব এফেক্টেড হয়েছিল, এবং পাবলিক লাইব্রেরি তখন তাদের দরজা খুলে দেয় সাধারণ লোকের সার্ভিসের জন্য। এবং সেই যে সার্ভিস তারা প্রোভাইড করে দিয়েছিল, সেইটাকে মানুষ চিরকাল মনে রেখেছে, এবং বিশেষত এই দুটো দেশে। ওই কারণে পাবলিক লাইব্রেরি সার্ভিস অত্যন্ত উন্নত এখনো পর্যন্ত সমাজে তার সামাজিক স্বীকৃতি আছে। আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন, দেখবেন ব্যাংক, পোস্ট অফিস, এই সমস্ত যে অর্গানাইজেশন গুলো আছে, সমাজে কেন তাকে মর্যাদা দেয়? কারণ তারা সার্ভিস প্রোভাইড করে। আপনার সার্ভিসকে, গ্রন্থাগারের সার্ভিসকে সেই জায়গায় যদি আপনি নিয়ে যান, তাহলে আপনিও তার বেনিফিট গুলো পেতে পারবেন, সমাজ তাকে স্বীকৃতি দেবে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে লাইব্রেরি অনেক ধরনের হয়। একাডেমিক যে লাইব্রেরি গুলো আছে, আবার রিসার্চ অর্গানাইজেশনাল লাইব্রেরি গুলো আছে, পাবলিক লাইব্রেরি আছে, সমস্ত জায়গায় কিন্তু লাইব্রেরি আছে, লাইব্রেরি নেই এমন নয়। কিন্তু লাইব্রেরি গুলো কেমন করে চলছে? পাবলিক লাইব্রেরি হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায়, এটা হচ্ছে পাবলিক ফেস। আমাদের এখানে যেটা অবস্থাটা হচ্ছে যে প্রত্যেক জায়গাতে মারাত্মক রকমের স্টাফের অপ্রতুলতা, কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে, তার ফলে স্যালারি ঠিক মতো দেওয়া হচ্ছে না। আর প্রাইভেট যে ইনস্টিটিউট গুলো আছে, তাদের ধরুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বা এরকম যেগুলো আছে, সেখানে ইল ওয়েজে, কম পয়সায় লোকজনকে খাটানো হচ্ছে, এবং লোকে বাধ্য হচ্ছে কোয়ালিফাইড ম্যান পাওয়ার আন্ডার ওয়েজে কাজকর্ম করতে। তার ফল যেটা হচ্ছে যে সামগ্রিকভাবে গ্রন্থাগার বৃত্তি নামক প্রফেশনটা একদম প্রায় একটা ইন্ডেঞ্জার পিসের জায়গায় চলে আসছে। এবং এর থেকে বেরোতে গেলে একটা কনসাসনেসের প্রয়োজন আছে। আমরা আগেই বলে দিলাম যে প্রায়োরিটি কোথায়, এটা তো আমরা বুঝতে পারলাম আজকের 1 বছরের মধ্যে, যে সমাজের প্রায়োরিটি কোনগুলো। ডেফিনেটলি গ্রন্থাগার আমাদের মতো দেশে প্রায়োরিটি পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে লিস্ট প্রায়র। অন্য জায়গাগুলো অনেক বেশি প্রায়োরিটি পায়, সেই কারণে একাডেমিক ইনস্টিটিউট খোলা হয় না, লাইব্রেরি খোলা হয় না হচ্ছে। এবং দেখবেন আমরা পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি, সমস্ত যেখানে যেখানে লাইব্রেরি স্কুলগুলো আছে, বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সায়েন্স পড়ানো হয়, সিস্টেমেটিক্যালি বহু জায়গাতে স্টুডেন্টের সংখ্যা দিনের পর দিনই কমছে, দু একটা জায়গা বাদ দিয়ে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে লাইব্রেরিয়ানশিপ বা গ্রন্থাগার বৃত্তি একটা সময় যে পরিমাণ অ্যাট্রাকটিভ ছিল সাধারণের কাছে, সেই অ্যাট্রাকটিভটা কমছে। কারণ লাইব্রেরি সায়েন্স বা গ্রন্থাগার বিদ্যালয়কে পড়তে গেছে এমপ্লয়মেন্টের জন্য,
যদি আপনি এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে না পারেন, লোকে পড়তে আসবে না। এটা স্টেট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটা বুঝে নিতে হবে। 7 করে কেউ লাইব্রেরি সায়েন্স পড়তে এসছে আমি শুনিনি, আমি অ্যাটলিস্ট আসিনি, আমার ধারণা আমাদের মতো অনেকেই আসেনি। এর সঙ্গে সরাসরি চাকরির একটা সম্পর্ক আছে। সমাজ যদি আপনাকে প্রোভাইড করতে না পারে, আপনাকে চাকরি দিতে না পারে, লোকে এই প্রফেশনে আসবে না, করবে না। এটা একদম একদম জলের মতো সত্যি কথা, এটাকে মেনে নিতে হবে। সেই কারণে যতক্ষণ না পর্যন্ত এই সার্ভিসে এই বিষয়ের এমপ্লয়াবিলিটি বাড়বে, সমাজ তাকে প্রোভাইড করবে। আসলে সব জায়গায় মুনাফা হয় না। এটা দেখবেন বিক্রমাদিত্যের সময় কালিদাস, বরাহমি, বনারুচি ছিল, আকবরের সময় নবরত্ন সভা ছিল। সমাজ এই ধরনের ক্লাসকে প্রমোট করে, তাদের স্বীকৃতি দেয়, তাদের প্যাট্রোনেজ করে, এটাই হচ্ছে দস্তুর। এখন তো রাজা গজা নেই, এখন যেটা আছে ডেমোক্রেটিক সোসাইটি আছে, সরকার আছে। সরকার রাজা গজার জায়গা এখানে এসছে, তাদের উচিত হচ্ছে একাডেমিক সেক্টরকে প্রমোট করা, তাদের বন্দোবস্ত করা। সেই কারণেই ভারতবর্ষের মতো দেশে, বাংলাদেশের মতো দেশে দেখবেন বহু জায়গায় রিসার্চ ইনস্টিটিউট খুলেছে, এগুলো ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি। ইন দ্য লং রান এগুলো ঠিক করে রান করলে সমাজ উপকৃত হবে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। সেটা যদি সমাজ বুঝতে না চায়, সেটা যা হবার তা হবে। লাইব্রেরির ক্ষেত্রে মূলত আমরা বোঝাতে পারছি না যে এর ইম্পর্টেন্সটা কোথায়। একটা উন্নত দেশে লাইব্রেরি হচ্ছে একটা ব্যাকবোন, সেটা হচ্ছে নলেজের স্টোর হাউস। সেটা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, আগামী যে প্রজন্মগুলো আছে তাদের জন্য একটা স্টোর হাউস। একটা জাতি তৈরি হয় তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে। পৃথিবীর ছোট ছোট দেশগুলো কিভাবে লাইব্রেরি তৈরি করেছে, কিভাবে সার্ভিস দিচ্ছে, এটা একটা শিক্ষণীয় জায়গা। এইটা আমাদের বোঝাতে হবে ডিসিশন মেকারদের, যে লাইব্রেরি উপযোগিতা কোথায়। তবেই দেখবে যে প্রফেশনটা আবার পুরোনো জায়গায় ফেরত আসতে পারে। আফসোস, হয়তো তোমার হচ্ছে মাইকটা মনে হয় মিউট করা আছে। এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ স্যার আপনার এই বক্তব্যের জন্য। মিতুল স্যার প্রবাবলি নেই, আমরা সবুজ স্যারের কাছে চলে যাই। প্রফেসর ডক্টর সবুজ কুমার স্যার, স্যারের কাছে জানতে চাইবো স্যার, আপনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, সেসব দেশে এই পেশার অবস্থান ও গ্রহণযোগ্যতা আপনি দেখেছেন। স্যার, আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বর্ণনা করতেন বিশ্বের অন্যান্য দেশে এই পেশার অবস্থানটা কেমন। খুব স্যার। ভালো প্রশ্ন। হ্যালো, am I audible? Am I audible? Yes, sir. জি স্যার। তার আগে স্যার একটা কথা বললেন, প্রফেসর ভট্টাচার্য, আমি বিষয়টার সঙ্গে একটু ডিফার করি আইডিয়াতে। আমার মনে হয় মিল হয়তো আছে, কিন্তু তবু আমার মনে হয় যদি আমরা এরকম ভাবে ভাবি যে দেখুন, স্যার বললেন যে এই যে পেশাটা, মানে গ্রন্থাগারিক যে পেশাটা, এই পেশাটা অন্তত আমাদের দেশের কথা বলছি, আমি অন্তত ভেতরের কথা অন্যান্য দেশের কথা বলতে পারবো না, আমি আমার দেশের কথা বলি। স্যার বলছেন যে আমাদের এই পেশাটা, এই গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিভাগ বা যে ডিসিপ্লিন লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, এটা অনলি ফর প্রফেশনাল পারপাস। যদি আমরা বলি বাংলা, যদি আমরা বলি ইংরেজি, জুওলজি, কেমিস্ট্রি, বোটানি, ফিজিওলজি, সোশিওলজি, অন্যান্য যত ডিসিপ্লিন আছে সমস্ত ডিসিপ্লিনেই কিন্তু লক্ষ্যটা কিন্তু একই, যে আমরা এসেছি একটা সাবজেক্ট নিয়ে পড়বো। আমার পছন্দের একটা বিষয়, তা সে সংস্কৃত হতে পারে, হিন্দিও হতে পারে, ইংরেজি হতে পারে, আবার ফিজিওলজিও হতে পারে, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, যে কোনো সাবজেক্ট হতে পারে। আমরা কাজের শেষে বা আমাদের যে মানে ফরমাল পড়াশোনা তো কোনোদিন শেষ হয় না, শেষ দিন পর্যন্ত আমরা শিখতে পারি যদি আমাদের ইচ্ছে থাকে, ভালোবাসা থাকে। তো সেই অনুযায়ী আমরা একটা চাকরি আশা করি বা একটা কর্মসংস্থানের কথা ভাবি। কিন্তু আমার মনে হয় যেটা, আমি একটু ডিফার করি এই আইডিয়া থেকে। অবশ্যই প্রফেশনাল সাইডটা তো আমি কখনো ইগনোর করতে পারি না, কারণ আমরা যদি কাজের শেষে একটা কাজ না পাই, মানে আমরা ব্যস্ততা না থাকে, তাহলে পরে স্বাভাবিক কারণেই কোনো কেউই সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আমরা যদি বাংলা পড়ে চাকরি না পাই, বা সংস্কৃত পড়ে যদি চাকরি না পাই, বা ফিজিওলজি, কেমিস্ট্রি পড়ে যদি চাকরি না পাই, আমি কেন পড়বো? স্বাভাবিক কারণে সেটা কখনো পিক পিরিয়ড থাকবে, কখনো লিন পিরিয়ড থাকবে, আমরা স্টাডি করলে ওটা দেখতে পাই। তো সেরকম ভাবে আমরা এরকমটা কেন ভাবছি না? হতে পারে যে শুরুটা আমাদের এরকম ভাবে হয়েছে, আমরা ভাবছি। কিন্তু যদি আমি আবার ইতিহাসে ফিরে যাই, কারণ আমি সমস্ত কিছুর এক্সপ্লেনেশন ইতিহাসে খুঁজতে থাকি, এই জন্য, কারণ ইতিহাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমরা নিয়েছি কি নেব না, সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। আমরা যদি আজকে এই লাইব্রেরির কথা বললে পরে লাইব্রেরিয়ানের কথা আসবে। সুতরাং লাইব্রেরিয়ানের কথা যদি আসি, তাহলে পরে যে
আমাদের যে বিখ্যাত মানুষরা রয়েছেন যার নামে অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরি, সেই আমাদের থমাস বোডলে বা লেবনিস বা জন ডুয়ারি, এদের কথা যদি আসি, তারা কিন্তু কেউই আমাদের নিয়ম অনুযায়ী প্রথাগতভাবে তারা গ্রন্থাগারিক পেশার সঙ্গে কোনোভাবেই কানেক্টেড ছিলেন না। তারা ভালোবেসে, পড়াশোনাকে ভালোবেসে, রিডিং হ্যাবিটকে ভালোবেসে, মানুষকে সার্ভ করার উদ্দেশ্যে তারা কিন্তু গ্রন্থাগার পেশা তো তারা আসেননি, বেসিক্যালি তারা কাজকর্ম করেছেন, রিমার্কেবল চেঞ্জেস করেছেন। তো সেটা আমাদের প্রফেসর এস আর রঙ্গনাথনের ক্ষেত্রেও সত্যি, উনিও নামকরা ম্যাথমেটিশিয়ান ছিলেন, একাডেমিক্যালি দে ওয়ার ভেরি সাউন্ড। তো আমাদের দেশের ক্ষেত্রে আমি বলতে পারি যে যখন একটা বিষয়ে আসা ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা যদি এমনটা ভাবে যে অন্য কোথাও কিছু হলো না, এবারে আমাকে অন্য কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, চলো আমরা গ্রন্থাগারিক এই যে পেশা সম্বন্ধে যে শিক্ষাটা, গ্রন্থাগার তথ্যবিজ্ঞান, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এটা পড়ি। যদি এটা হয়, স্যার যেটা বলেছেন এ কথা সত্য এবং আমি সেটা মানছি, আমি সেটাকে অ্যাকসেপ্টও করছি যে অধিকাংশ ছেলে মেয়েই কিন্তু এইভাবে এসেছে এতদিন পর্যন্ত। কিন্তু তার বোধহয় কোথাও একটা পরিবর্তনের সুযোগ এসেছে এবং পরিবর্তন হওয়া উচিত যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যদি আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি। কারণ যখন একটু আগে প্রশ্ন করেছেন আফরোজ আমাকে, যে আমরা যে বিদেশে যে সমস্ত লাইব্রেরি গুলো, তা সেই আমাদের সায়েন্টিফিক লাইব্রেরি হোক, পাবলিক লাইব্রেরি হোক, অন্যান্য যে কোনো একাডেমিক লাইব্রেরি হোক, সেখানে তাদের লাইব্রেরিয়ানদের অবস্থানটা কি, এবং তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমার এটা মনে হয়েছে যে তারা এই সাবজেক্টটাকে কিন্তু শুধুমাত্র প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবে না, তারা কিন্তু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে ভাবে। যদি প্রফেশনাল অর্গানাইজেশন হতো, আমরা বলি তো, আমরা বলছি প্রফেশনাল অর্গানাইজেশন, কিন্তু কটা প্রফেশনাল অর্গানাইজেশন আমাদের দেশে আছে? আমাদের দেশে যেমন বিদেশে যেমন এএলএ রয়েছে, নর্থ আমেরিকার ক্ষেত্রে এএলএ রয়েছে, ইউকের ক্ষেত্রে সিলিপ রয়েছে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব অর্গানাইজেশন রয়েছে, কানাডার ক্ষেত্রে তো ওই এএলএ কভার করে। এখন আর একটা এসছে মডার্ন অর্গানাইজেশন, আই স্কুল থেকে ব্যাকগ্রাউন্ড, আই স্কুল অ্যাসোসিয়েশন থেকে অ্যাক্রিডিটেশন। তো আমরা যদি এই যে অ্যাক্রিডিটেশন, এই অ্যাক্রিডিটেশন গুলো কেন, যেভাবে আমরা মেডিকেল এডুকেশন আমরা পাই বা ল এডুকেশন পাই বা ইঞ্জিনিয়ারিং, সবকিছু কিন্তু অ্যাক্রিডিটেশন বডি রয়েছে, অ্যাক্রিডিটিং বডি রয়েছে। আমাদের কিন্তু এখানে কোথাও লাইব্রেরি, অন্তত ইন্ডিয়াতে কোথাও লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সকে রিকগনাইজ করা বা অ্যাক্রিডিট করার জন্য কোনো বডি নেই। যদি কেউ মানে সেই সমস্ত এথিক্স এর বাইরে যায় বা এমন কোনো কাজ যা আমাদের রুলস রেগুলেশনের বাইরে, তার কোন রকম পানিশমেন্টের কথা না বলে আমি অন্তত তাকে অন্তত এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে কেউ অ্যাকাউন্টেবল করতে পারি, এমন কোনো সম্ভাবনাও নেই। ঠিক আছে, কারণ রেজিস্ট্রেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো প্রফেশনাল হওয়ার জন্য কতগুলো কিন্তু ছোট ছোট জিনিস থাকা দরকার, সেটি কিন্তু মানে নেই আসলে। সেই হিসাবে ভাবলে বাংলা পড়েও যদি আমি বাংলা টিচার হই, আমি যদি প্রফেশনাল অ্যামেচারিস্টিক অ্যাপ্রোচ থেকে দূরে কি প্রফেশনাল অ্যাপ্রোচের মধ্যে থাকি, তাহলে পরে আমিও কিন্তু প্রফেশনাল। আমি যদি মেকানিস্ট হই, আমি যদি সাইকেল সারাই, সেটাও যদি প্রফেশনালি করি, তাহলে আমিও প্রফেশনাল। সুতরাং ওই বিতর্কে আমি যেতে চাইছি না। আমার বিতর্কটা হচ্ছে যে ক্লাস এইচএস এর পরে তখন ছেলেমেয়েরা কোথায় যাবে, কোন ফিল্ডে যাবে, বাবা মা ভাবছেন। তো ভাবনাটা কিন্তু এখানে থাকা দরকার। ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ছেলে মেয়ে ডাক্তার হবে, কেউ বা পাইলট হবে, কেউ বা বায়োকেমিস্ট হবে। আমরা কেন ভাবছি না আমার ছেলে মেয়ে ইনফরমেশন সায়েন্স পড়বে, গ্রন্থাগার বিজ্ঞান পড়বে, এবং সেখানেও কিন্তু কাজের সুযোগ আছে অন্যান্য ফিল্ডের মতো। আমি এটুকুই বলতে চাইছি, ভেতরের ভালোবাসাটা থাকা দরকার সাবজেক্টের প্রতি। তা না হলে পরে শুধু চাকরি পাবো অন্য, আমি পড়ছিলাম বায়োটেকনোলজি, আমার চাকরি হলো না ওই ফিল্ডে, আমি এই ফিল্ডটাকে চুজ করে নিলাম, তাহলে কি হলো, আমার এটা ভালোবাসাটা রয়ে গেল বায়োটেকনোলজির জন্য, আর সেকেন্ডারি ফরম্যাট হিসাবে এটা রয়ে গেল। সুতরাং এই পরিস্থিতির পরিবর্তন যতক্ষণ না আমরা করতে পারছি, যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসাটা মানুষের বা ছেলে মেয়েদের মধ্যে ঢুকাতে পারছি, তার একটা কারণ হচ্ছে, যদি আমরা এইচএস এর পর থেকে অন্যান্য দেশগুলোতে জিজ্ঞেস করছিলেন আপনার, সেটা কিন্তু আমি দেখেছি সমস্ত অধিকাংশ জায়গাতে কিন্তু তারা গ্র্যাজুয়েট প্রোগ্রাম করাচ্ছে। আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে গেছি এবং সেখানে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে আমাদের কোলাবোরেশনও আছে। তো সেখানে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি স্টুডেন্ট এক্সচেঞ্জ নিয়ে। দেখেছি যে তারা কিন্তু গ্র্যাজুয়েট প্রোগ্রামের উপরে বেশি জোর দিচ্ছে, যে এই ছেলে মেয়েগুলো যদি ভবিষ্যতে, আজকে যখন আমরা ডেটা সায়েন্সের কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের যে টেকনোলজি ডায়নামিক্স এর কথা বললাম, সেটা কিন্তু ওই ভালোবাসা থেকেই তৈরি হয়েছে। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের আমি ওখানে ল্যাব দেখলাম, যে ল্যাব আমরা এখানে হয়তো খড়গপুরে, আইআইটি খড়গপুরে দেখতে পাবো না বা অন্য কোনো জায়গাতে দেখতে পাবো না। সেটা হচ্ছে একটা লাইব্রেরি স্কুল, তার আই স্কুল। এটা ভাবতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি স্বপ্নও দেখেছি যদি ভারতবর্ষে কখনো কোথাও কোনোদিন এরকম করা যায়। অথচ এইটাই বলতে চাইছি, বাবা মা যেন ছোটবেলা থেকে এইচএস এর পরে কেউ যদি কখনো বলেন যে হ্যাঁ আমার ছেলে মেয়ে গ্রাজুয়েশনে ইনফরমেশন সায়েন্স পড়বে,
লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স পড়বে। এই ভালোবাসাটা যদি থাকে, এবং যেটা আমি ওদের ওখানে দেখেছি, আমি একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করি। টরেন্টো পাবলিক লাইব্রেরি খুব বিখ্যাত পাবলিক লাইব্রেরি। আমার সঙ্গে আমার ওখানকার কোলাবোরেটর প্রফেসর ছিলেন, প্রফেসর নাদিয়া কাইতি, উনি এখানেও এসেছেন, আমার ডিপার্টমেন্টের লেকচার দিয়েছেন। তো উনি আমাকে নিয়ে যাচ্ছেন, আমরা লিফটে উঠছি, এমন সময় একটা ছোট্ট বাচ্চা তার মার হাত ধরে এসেছে। তো ও সে মাকে জিজ্ঞেস করছে, মা এখানে কি হয়, এটা জিজ্ঞেস করছে, ওর ভাষাতে ইংরেজিতেই জিজ্ঞেস করছে। তো মা বলছে, কেন আমিও আসতাম তোমার দাদুর হাত ধরে, এখন তোমাকে নিয়ে আসছি, চলো ওখানে উপরে কত খেলনার জিনিস আছে, ওখানে তুমি খেলবে। তো সুতরাং ওইটুকুটুকু বাচ্চা তারা পার্কে অবশ্যই যায়, পার্কে যাওয়ার বদলে কিন্তু লাইব্রেরিতেও আসে। লাইব্রেরিটা যদি আমাদের মোস্ট ভিজিটেড প্লেস হিসাবে ভাবতে পারি, ওই যে বললাম সোসাইটাল প্রায়োরিটিটা কি, বাচ্চা মায়েরা মায়েরা তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে আসছে। লাইব্রেরিতে কিন্তু বাচ্চার খেলনা সবকিছু রয়েছে, ছবি আঁকা থেকে শুরু করে হাতের খেলা বা অন্যান্য কিছু গল্প বলা, স্টোরি টেলিং। আমরা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করিনি, আমরা শুধু লাইব্রেরিকে ভাবতে চেয়েছি একটা বই দেওয়া এবং নেওয়ার জায়গা। আমাদের জীবনে যে অনেক ক্ষেত্র রয়েছে, সমস্ত ক্ষেত্রে যে লাইব্রেরিকে প্রবেশ করানো সম্ভব, কারণ এডুকেশন ছাড়া কোনো দিক আমরা এগোবো না। তা যেদিকেই আমরা ভাবি না কেন, সোসাইটিকে যেদিকে নিয়ে যাওয়ার কথাই ভাবি না কেন, আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ছেলে মেয়েদেরকে মনে কি আমরা ঢোকাচ্ছি, ছোটবেলা থেকে ঢোকাচ্ছি যে তোমায় বই পড়তে হবে, বই না পড়লে তুমি সামনে এগোবে না। এবং বই তোমার যে ফর্মেই হতে পারে, তুমি প্লেনে বসে আছো, তুমি তোমার আইপ্যাড খুলে পড়তে পারো, তুমি তুমি সাইকেল চালাচ্ছ, সেখানে বসে থেকেও তুমি বসে থেকে দাঁড় করিয়ে কোনো একটা বই ইয়ে থেকে দেখলি, কিন্ডেল থেকে দেখলি, কিন্ডেল ভার্সন নতুন বেরিয়েছে, তোমাকে ইনফরমেশন দিল, তুমি খুব ইন্টারেস্ট ফিল করবে। কোন একটা ভালো লেখক একটা ভালো বই বের করেছে, তার একটা প্রোমো এসেছে তোমার কাছে। এই যে ভালোবাসাটা প্রথম থেকে থাকা, সেই ভালোবাসাটা আমি ওখানে দেখেছি। সেই ভালোবাসাটা যদি বীজটা আমরা এখানে পুঁততে পারি কোনোদিন, যদি কখনো সম্ভব হয়, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি। তো ওইটি যদি আমরা করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি মনে প্রাণে ভারত শুধু নয়, ভারতীয় উপমহাদেশের সমস্ত জায়গায় এই সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত সাবজেক্টের মতন সমানভাবে গুরুত্বপূর্ণ জায়গা পাবে, এটা আমার বিশ্বাস। আমরা এখন কনক ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া, লাইব্রেরিয়ান ভয়েসের একজন প্রতিনিধি হিসেবে ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, গ্রন্থাগার পেশার চ্যালেঞ্জ ও প্রত্যাশা বাস্তবায়নে লাইব্রেরিয়ান ভয়েস কিভাবে কাজ করছে এবং ডিপার্টমেন্টগুলোর সাথে কিভাবে কাজ করতে পারবে। ভাইয়া। আহ, আমি আবার স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার মনে হয় একটি কথা বারবার উঠে আসছে। সমাজ বিজ্ঞানী নিকোলাস টেসলার কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলে গেছেন। তার যে কথাটি ছিলেন যে সামাজিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু সামাজিক মূল্যবোধেরও পরিবর্তন। আবার ঠিক অনুরূপ ভাবে সামাজিক মূল্যবোধের যখন পরিবর্তন হয়, তখন সামাজিক পরিবর্তনগুলো ঠিক অটোমেটিক্যালি ঘটতে থাকে। অর্থাৎ হলো যে আমাদের কিন্তু বর্তমান সময়ে যে সামাজিক পরিবর্তনও যেমন হয়েছে, আমাদের সামাজিক মূল্যবোধেরও পরিবর্তন হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে এখন হচ্ছে কাজ করার সময় রয়েছে। কারণ হচ্ছে আমাদের যে আগের যে গ্রন্থাগার সার্ভিস গুলো ছিল, বর্তমান সময়ে কিন্তু এখন ঠিক সার্ভিস গুলো ঠিক একটু অন্য ধরনের হতে শুরু করেছে। কারণ এখন আমরা যত না খানি হচ্ছে আপনার সার্ভিস গুলো খুবই পেতে চাই, যে লাইব্রেরি গুলো গিয়ে যে সার্ভিস গুলো আমরা আগে নিতাম, এখন কিন্তু মানুষ ব্যস্ততার জন্য কিন্তু সে কাজগুলো কম নিতে পারছে। কিন্তু হ্যাঁ, আমাদের একটা বিষয় কিন্তু এটা, স্যার কিন্তু একটা কথা, সব্য স্যার কিছুক্ষণ আগেই যে কথাটা বললেন, যে আমরা কিন্তু আমাদের মনে হয় একটি কাজ করার কিন্তু সুযোগ হয়েছে, যে আমরা কিন্তু যে বই পড়ার ক্ষেত্রে আমারও খুব সৌভাগ্য হয়েছে পৃথিবীর প্রায় উন্নত অনেকগুলো দেশ যাওয়ার ক্ষেত্রে। আমি কিন্তু জাপানের কথা বলি, আমি দীর্ঘদিন জাপানে ছিলাম। জাপানে আমি দেখলাম যে হচ্ছে অধিকাংশ ছেলে মেয়েদেরকে এবং হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে, তারা হচ্ছে অত্যন্ত ব্যস্ত থাকে। আপনি জাপানে যদি মেট্রো স্টেশন গুলোতে দেখেন, তারা হচ্ছে তাদের ব্যাগে অধিকাংশই আমি দেখেছি একটা দুইটা বই থাকে, এবং হচ্ছে কিছুজন গেজেটও ব্যবহার করছে, আমি সেটা অস্বীকার করব না। কিন্তু আবার অনেকজনকে দেখছি যে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম ভাবে, তারা কিন্তু বইটা পড়ছে। আমার মনে হয় আমাদের যে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে, আমাদের কিন্তু বই পড়ার যে অভ্যাসটা, সেটাও কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে। আমরা কিন্তু আগে যে বইগুলো হচ্ছে না পড়লে, আমরা কিন্তু এখন যতখানি গেজেট নির্ভর হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় যে লাইব্রেরি প্রফেশনাল এবং লাইব্রেরি প্রফেশনদের কাজ করার কিন্তু সুযোগ রয়েছে, যে আমরা বইটা কেন পড়ছি। আমাদের বাংলাদেশের প্রফেসর ডক্টর জাফর ইকবাল স্যার কিন্তু একটা খুব ভালো কথা বলছিলেন, যে আমরা মনে হয় যে যদি বাচ্চাদের মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে দিতে পারি যে আমাদের বইটা কেন পড়া,
আসলে আপনি যে গেজেট গুলো ব্যবহার করছেন বা একটা আপনার বাচ্চাকে যে আপনি টেলিভিশন বা ইউটিউব দিয়ে দেখছেন, যে বাচ্চাটা কিন্তু হচ্ছে শুধুমাত্র সেই জিনিসটার প্রতি আহ সেই জিনিসটি কিন্তু দেখছে, কিন্তু তার যে চিন্তা চেতনা এবং তার যে মনস্পটে যে একটা ছবি ফুটে ওঠা, সেটা কিন্তু উঠে উঠছে না। এর সাথে কিন্তু হেলথ হ্যাজার্ড রয়েছে। কিন্তু আমার আর একটা বই যদি একটা মানুষ পড়ে, তাহলে তার কিন্তু সে শুধুমাত্র সে বইটা পড়ছে না, তার সাথে সাথে তার চিন্তা চেতনা গুলোও কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আমাদের বই পড়ার যে প্রয়োজনীয়তা, আমরা কিন্তু দেখছি উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু বইয়ের কিন্তু হচ্ছে ব্যবহার কিন্তু কমে যায়নি। আমরা কিন্তু এখনো দেখছি যে উন্নত দেশগুলোতে কিন্তু প্রিন্ট পাবলিকেশন কিন্তু অনেক পাবলিকেশন হাউস বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আবার পুনরায় কিন্তু আসে। কিন্তু আমরা মনে হয় একটু হয়তো অন্যদিকে যাচ্ছি। আমার মনে হয় যদি আমাদের এখন সুযোগ রয়েছে, আমাদের সময় হয়েছে যে আমরা মনে হয় এই ব্যাপারেও কিন্তু আমার মনে হয় যে আমরা আমাদের সার্ভিস গুলো প্রোভাইড করব। সাথে সাথে আমাদের এই কাজটিও করা দরকার যে আমাদের বই পড়া যে ক্যাম্পেইনটা, সেটাও কিন্তু আমাদের মধ্যে আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। বইটা কেন পড়া উচিত এবং কেন আমরা লাইব্রেরিতে আসবো। আমরা যে লাইব্রেরিয়ান ভয়েস আমরা এই কাজটি করতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রফেশনদেরকে যে শুধুমাত্র এর সাথে সংশ্লিষ্ট করতে চাচ্ছি তা না, আমরা এর সাথে পলিসি মেকারদেরকেও বলতে চাচ্ছি যে কেন। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আমরা অনেক আগে রবীন্দ্রনাথের বই পড়া বা আমরা কাজী মোতাহার হোসেনের যে প্রবন্ধটা দেখেছি, সেই বই পড়া বা সেই লাইব্রেরি কনসেপ্ট কিন্তু এখন বর্তমানে চেঞ্জ হয়েছে। এই পরিবর্তনের সাথে সাথে গ্রন্থাগার পেশা কতখানি এগিয়ে গেছে সেটা কিন্তু মানুষকে কিন্তু এখন আমাদের কিন্তু জানাতে হবে। আমরা যে নতুন নতুন সার্ভিস এখনো কিন্তু আমাদের কিন্তু গ্রন্থাগারিক সার্ভিস গুলোর ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমি আমাদের পার্সপেক্টিভে যদি বলি, আমাদের অনেক ব্যবহারকারী কিন্তু আমাদের সার্ভিস গুলো সম্পর্কে কিন্তু অনেকে অকিবহল নাই। আমরা এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আমরা তাদেরকে না জানাতে পারি তাহলে কিন্তু আসবে না। এখনো কিন্তু তাদের মধ্যে ধারণা হয় যে আমরা ওই ক্যাটালগিং কার্ড গুলো ব্যবহার করে মধ্যে লাইব্রেরিতে প্রবেশ করতে হবে। আমাদের সে বইগুলো এখনো শুধুমাত্র বইগুলোর যে আমরা যে ডেটাবেস তথ্যগুলো বা আমাদের বিবলিওগ্রাফিক্যাল ডেটাগুলো এগুলো এখনো গিয়ে লাইব্রেরিতে গিয়ে জানতে হবে। এগুলো কিন্তু এখনো আমাদের মধ্যে এরকম কনসেপ্ট গুলো রয়েছে। আমরা যে নতুন নতুন সার্ভিস গুলো চালু করছি, আমাদের যে বর্তমানে এখন যে আমরা ডিজিটাল বা ভার্চুয়াল লাইব্রেরি গুলোর ক্ষেত্রে যাচ্ছি, একজন ব্যবহারকারী শুধুমাত্র লাইব্রেরিতে না এসে যে সার্ভিস গুলো পেতে পারে সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে হবে। এবং সর্বোপরি যে আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে যে আপনাদেরকে কেন লাইব্রেরিতে আসতে হবে, কেন ইন্টারনেট আপনি ব্যবহার করছেন, ইন্টারনেটের ব্যবহার মাধ্যমে তথ্য ব্যবহার করছেন, কিন্তু আপনাকে লাইব্রেরিতে কেন আসা প্রয়োজন, কেন আপনার ইন্টারনেটের থেকেও কিন্তু কেন এটি বেশি প্রয়োজনীয়তা রয়েছে। আপনি এখানে যে ডেটা গুলো পাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এবং লাইব্রেরি প্রফেশনালদেরকে ওই সার্ভিস গুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু ডেটা কিন্তু অনেক প্রোডাকশন হচ্ছে, কিন্তু কোন ডেটাটা আপনার জন্য প্রয়োজন হবে সেই ডেটাটা কিন্তু হচ্ছে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কি কাজ করছি, আমরা কি পদক্ষেপ গুলো নিচ্ছি, সেগুলো কিন্তু এখন আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমরা লাইব্রেরিয়ান ভয়েস যে কাজটি করতে চাই সেটি হচ্ছে সারা বিশ্বে যে সকল লাইব্রেরি প্রফেশন যে উল্লেখযোগ্য ঘটনা ঘটে যাচ্ছে, উল্লেখযোগ্য যে আবিষ্কার গুলো হচ্ছে আমাদের গ্রন্থাগার ও পেশাজীবীদের কাছে, সেগুলো আমরা মানুষদের কাছে জানাতে চাই। আমরা এটা বাংলা ভাষাতে জানানোর জন্য একটা প্রক্রিয়া হাতে নিয়েছি। সাথে সাথে আমরা আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বই পড়া এই আন্দোলনটা, এটা কিভাবে একটা আন্দোলনে রূপান্তর করা যায়, কেন বইটা পড়তে হবে আপনাদের, বইটা কেন প্রয়োজন বইটা পড়া, সেই রকম ভাবে কাজ আমরা আমরা হাতে নেব। আমরা হচ্ছে এই জন্য আমরা হচ্ছে কাজ করে যাচ্ছি। আর আমরা হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সাথে যে কাজগুলো আমরা হচ্ছে এই কাজটাই করতে পারি যে আমাদের কাছে এখানে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন ধরনের, এখানে একজন ছাত্র ছাত্রী থেকে শুরু করে একজন শিক্ষক থেকে শুরু করে একজন পেশাজীবী সকলেই কিন্তু এখানে তাদের তাদের মতামত প্রকাশের স্বাধীনতাটা এখানে আমরা দিই। এই প্ল্যাটফর্মে আমি মনে করি যে একজন গ্রন্থাগার পেশাজীবীদের থেকে শুরু করে একজন গ্রন্থাগারের শিক্ষাবিদ সহ ছাত্রছাত্রীদের সমস্যাগুলো এখান থেকে উঠে আসতে পারে, তাদের সমস্যার কথা আসতে পারে, সম্ভাবনার কথা বলতে পারে, প্রত্যাশার কথা বলতে পারে, এবং হচ্ছে তারা কি চায় সেটাও কিন্তু মানুষের জানানোর জন্য এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এবং আমরা মনে করি যে এটা হচ্ছে যে একটা সকল মানুষের জন্য এটা একটা প্ল্যাটফর্ম। এই জন্য আমরা একটা নাম দিয়েছি লাইব্রেরিয়ান ভয়েস, অর্থাৎ হলো যে গ্রন্থাগারিতের ভয়েস। আমরা মনে করি যে হয়তো এখানে শুধুমাত্র যে লাইব্রেরিয়ানরা থাকবে তা না, আমি আগেও বলেছি যে এখানে হচ্ছে ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যাররাও আছেন, এবং সকলের একটা হচ্ছে একটা মতামত প্রকাশের একটা জায়গা। আমরা এখন আফরোজ। জি ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর ধন্যবাদ স্যারদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন কিছু প্রশ্ন এসেছিল, আমি তার মধ্যে দুই একটা প্রশ্ন নিতে চাচ্ছিলাম, স্যাররা যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দিয়ে দিতেন।
এর মধ্যে একজন প্রশ্ন করেছে সাজ্জাদুল করিম, এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ানদের কোন কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে? প্রফেসর ডক্টর উদয়ন ভট্টাচার্য স্যার, যদি আপনি একটু কাইন্ডলি অ্যান্সারটা দিয়ে দিতেন। স্যার, প্রশ্নটা ছিল এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পাবলিক। দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে জি খুব স্যার। মানে ক্রুড কথায় বলতে গেলে আগে রিক্রুটমেন্ট, স্টাফ রিক্রুটমেন্টটাকে জরুরি করতে হবে। প্রফেশনাল ম্যান পাওয়ার ছাড়া কোনো লাইব্রেরি রান করে না। এইটা আগে প্রথম কথা হচ্ছে এইটা। যদি আপনি প্রফেশনাল ম্যান পাওয়ার রিক্রুট করতে পারেন তবেই আপনার লাইব্রেরি চলবে, না হলে লাইব্রেরি চলবে না। এখন টেকনোলজি নলেজের তো কোনো শেষ নেই, ঠিক আছে। মানুষ প্রথমে যেটা চায় যে একটা লাইব্রেরিতে গিয়ে তার দরজাটা খোলা, সেখানে কিছু লোক তাকে ওয়েলকাম করার জন্য বসে আছে, তারপরে ঢোকার পরে সে সার্ভিস গুলো পাবে। মানে আপনি যদি বলেন কয়েকটা টেকনোলজি কথা সবুজ অলরেডি বলেছে, এবং আসলে বিভিন্ন দেশের যে লাইব্রেরি গুলো এক্সপিরিয়েন্স, মানে আমি বিভিন্ন জায়গায় যাইনি ঠিক না, কিন্তু পড়াশোনা করে জানতে পেরেছি যে সেগুলো হচ্ছে বহু জায়গায় বহু রকমের কাজ হচ্ছে, প্রচুর রকমের রিসার্চ হচ্ছে, ঠিক আছে। আপনার MIT একরকম হচ্ছে, হাওয়ার্ড একরকম হচ্ছে, ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ হচ্ছে, তবে লাইব্রেরি অফ কংগ্রেস টুইট অ্যাকাউন্ট ডাটা অ্যানালিটিক্স করছে, ডেটা মাইনিং করছে, এরকম প্রচুর কাজ হচ্ছে। কিন্তু তাদের দেশে এই প্রফেশনটা এস্টাবলিশ প্রফেশন এবং সেখানে এই ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আছে। আমাদের দেশে এই অবস্থাটা এখনো তৈরি হয়নি। লাইব্রেরি দেখা যাচ্ছে, স্টাডি বলছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও লাইব্রেরি প্রফেশনাল যে কোর্স গুলো বহু জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে একটা এন্টায়ার প্রফেশনটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেই কারণে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট গুলো আছে সেগুলো তার কোনো শেষ নেই। আপনি যদি মনে করেন যে আমি কোশ্চেনটা হচ্ছে লোকে লাইব্রেরিতে যাবে না, লাইব্রেরি লোকের কাছে আসবে, সে পাহাড় আর মোহাম্মদের গল্প। লোকে লাইব্রেরিতে ফিজিক্যালি নাই আসতে পারে, যে এন্টায়ার লকডাউন আমি লাইব্রেরি ইউজ করিনি। আমি আমার যাদবপুর ইউনিভার্সিটি লাইব্রেরি কনস্ট্যান্টলি ইউজ করেছি গত 1 বছর ধরে, কিন্তু ফিজিক্যালি লাইব্রেরিতে আমি যাইনি। অর্থাৎ লাইব্রেরি রিচ টু আস, দ্যাট ইজ দ্য ফিলোসফি, যে মোহাম্মদ যদি পাহাড়ের কাছে না যায়, পাহাড় মোহাম্মদের কাছে আসবে। লাইব্রেরিকে এই জায়গায় নিয়ে যেতে হবে। আমি প্রচুর পরিমাণে বই কিনেছি, প্লাস লাইব্রেরি ইউজ করেছি। আমি জানি ফিজিক্যাল লাইব্রেরিটা বন্ধ, কিন্তু লাইব্রেরি ব্যবহারটা আমার বন্ধ হয়। এর জন্য লাইব্রেরিকে প্রস্তুত হতে হবে। আর সবার আগে আমার যেটা মনে হয়েছে যে সমস্ত লাইব্রেরিতে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার নেওয়া দরকার, লাইব্রেরি দরজাগুলো খোলা দরকার, যেখানে লোক গিয়ে মনে করে এটা আমার একটা নিজের বাড়ি, সেখানে তার পড়াশোনার বা তথ্যের যে তথ্য জোগানোর যে উৎসাহ সেটা তার নিবৃত্তি হয়। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন। আমরা আরেকটা প্রশ্ন নিতে যাচ্ছিলাম মনিরুল ইসলামের কাছ থেকে। প্রাচীনকাল থেকেই প্রত্যেক সমাজে গ্রন্থাগার হিসেবে গ্রন্থাগার বিশেষ প্রাধান্য পেয়ে এসেছে। আজ 21 শতকে গ্রন্থাগার সেবার নানা ক্ষেত্রে সেবার মানে প্রভূত উন্নয়ন সুস্পষ্ট। এত কিছুর পরেও পেশাজীবী যারা আছেন তারা শিক্ষিত সমাজেও অবহেলিত। এই অবস্থার পরিবর্তন কি সম্ভব কিনা, এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত আশা করছি। সবুজ স্যার যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দিয়ে দিতেন। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। And the answer, I do not know how far I will be able to justify. Anyway, যেটা হচ্ছে যে এখন যে লাইব্রেরি আছে এটা ঠিকই বলছেন যে আমাকে কেন সমাজ অ্যাকসেপ্ট করবে। আমি আবার সেই পুরনো জায়গায় ফিরে যাচ্ছি, আমায় কেন লোকে সম্মান করবে। আমি একটা কলেজে এসেছিলাম, কোন একটা কলেজে, কলকাতার। সেখানে গিয়ে কলেজে গিয়ে দেখেছি যে সেখানে লাইব্রেরিকে ইভেন কলেজ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্যালারি পাওয়া যায় সেখানে, সেই জায়গাতেও কিন্তু লাইব্রেরিকে মানুষ কিরকম চোখে দেখে এবং আজও দেখে। আজও যখন আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক স্কলাররা যখন চাকরি পায় কলেজে, স্যারও সেটা আশা করি অ্যাকসেপ্ট করবেন যে তাদের সঙ্গে কিরকম ট্রিটমেন্ট করা হয়। আসলে আমাদের ওই যে বললাম একটু আগে, এটা মানে একভাবে এই কোশ্চেনটার অ্যান্সার বলে কিছু হয় না, এটাকে জাস্টিফাই করতে হবে অনেক ভিতর থেকে। যে অন্যান্য পেশার মানুষেরা, শিক্ষকেরাই যদি বলা হয়, তো আমি মনে করি যে গ্রন্থাগারিক মানে লাইব্রেরিয়ান ইজ টিচার ইন হিজ ওন রাইটস। এটা আমি সবসময়, আমি আমার শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্তই আমি এটা করবো। কারণ লাইব্রেরিয়ান যে পেশাটা সেটাকে আমি চুজ করেছি নট আন্ডার কম্পালশন, ইট ওয়াজ মাই চয়েস, ইনফর্ম চয়েস। আমি ভালোবেসে এই ফিল্ডটা এসেছি, আমি গর্ববোধ করি।
সেটা হচ্ছে এটা, সেখানে দেখেছি অন্যান্য পেশা, সে বাংলা হোক কেমিস্ট্রি হোক, তারা একই স্যালারি পাচ্ছে, একই রকম স্কেল, একই রকম প্রমোশনাল ফেসিলিটিস, রিটায়ারমেন্ট বেনিফিট, সমস্ত কিছু এক, তবু তার নামের ওই যে ডেজিগনেশনটা লাইব্রেরিয়ান, সেই জন্য তাকে ছোট করা। আমাদের ওই আর্টারি ভেন শিরা ধমনীতে ঢুকে দেওয়া হয়ে গেছে, ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। লাইব্রেরিতে যারা কাজ করে তারা ওই বইয়ের পিছনে লুকিয়ে থাকে, তারা বই দেয় আর নেয়। এবং অনেক শিক্ষককে বলতে শুনেছি সকল যে এরা এত মাইনে পায় কেন। তার কারণ হচ্ছে ওদের মনে হয় এই মানুষগুলোকে এই দীর্ঘ সময় পড়াশোনা করার পর তারা সেটা জানেন না যে লাইব্রেরিয়ানশিপ পড়তে গেলে কতটা কষ্ট তাদেরকে করতে। তিনি একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন, আমরা দুটো তিনটে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছি অধিকাংশই, স্যারও সেটা একমত হবেন অধিকাংশ ক্ষেত্রে। তো তা সত্ত্বেও তাকে ছোট করার প্রবণতা, ডিসরেসপেক্ট করার প্রবণতা, এটা কিন্তু আমি এই মানে ভারতবর্ষেই দেখেছি। আমি বাইরে এই জিনিসটা কোথাও ফেস করিনি আর কি। বিষয়টা অন্যান্য যে লাইব্রেরিয়ানরা বলছেন, অভিযোগ করছেন আমাকে সোসাইটি এখানে ছোট করে দেখে, একটু বিলিটিং করে, এটা কখনো ঘটে না। এটা যদি আমাদেরকে ফিরে পেতে হয় সম্মানের জায়গা, দুতরফেই কিন্তু আমাদের কিছু কিছু রেসপন্সিবিলিটি আছে। আমাকে দেখাতে হবে যে আমি আপনার কাজের জায়গায় কতটা সাহায্য করতে পারি। আপনি আমাকে ভেস্টিজিয়াল ভেবেছেন, কিন্তু আমি আসলে ভাইটাল, সেটা আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। এবং সেটা প্রমাণ করা যায় যখন তার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কথা বলে তার সব থেকে প্রয়োজনীয় ডকুমেন্টটা যদি তার কাছে পৌঁছে দেওয়া যায়, তাকে লক্ষ্য রাখা তার কি ইন্টারেস্ট, সেই শিক্ষক বা যারা আপনাকে ছোট করছে বা ডিসরেসপেক্ট করছে তাদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে আপনি যদি পৌঁছে দিতে পারেন তার যে কাজটা, দেখবেন যে সেই মানুষটা কিন্তু আজীবনের জন্য মানে আপনার কাছে কেনা হয়ে থাকে। তার মানে যে লাইব্রেরিয়ান যে কি পেশা সেটা উনি বুঝতে পারবেন চট করে। কিন্তু ওই ছোটবেলা থেকে দেখে এসছে, তারাও দেখেছেন লাইব্রেরিয়ানরা বইয়ের পিছনে লুকিয়ে থাকে। সত্যি কথা তো এটাই, আমাদের দেশের কথাই বলছি মূলত, যে লাইব্রেরিয়ানরাও কিন্তু অনেকেই আছে, অনেক সমস্যা আছে। স্যার যেটা বললেন আমি পূর্ণ সহমত, রিক্রুটমেন্টের সমস্যা রয়েছে। রিক্রুটমেন্ট না হলে কি করে, আমরা যদি নিউ ব্লাড ইনফ্লাস না করি তাহলে পরে লাইব্রেরিগুলো চলবে কি করে? লাইব্রেরিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, মার্চ করে যাচ্ছে, এটা খুব ভালো এবং স্বাস্থ্যকর লক্ষণ নয়। কিন্তু আবার উল্টো দিকে এটাকেও ভাবতে হবে, আমি একটা সরকারি চাকরি পেয়ে গেলাম আর বইয়ের পিছনে লুকিয়ে থাকলাম, এটাও কিন্তু খুব ভালো কাজ নয়। আমাকে কিন্তু ডেডিকেট করতে হবে নিজেকে। টেকনোলজির কথা এসেছিল আগের প্রশ্নটায়, আমি লক্ষ্য করেছি যে টেকনোলজির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একজন লাইব্রেরিয়ান যদি উইথ স্মাইলিং ফেস অ্যান্ড কম্প্যাশনেট হয়ে রিডার যদি একটু সার্ভ করেন, তার কি প্রয়োজন, প্রোঅ্যাক্টিভ হয়ে এগিয়ে আসেন, দেখবেন এই লাইব্রেরিটা, আমি নিজের ক্ষেত্রে সেটা এক্সপেরিমেন্ট করে দেখেছি, লিস্ট মানে ভিজিটেড প্লেস থেকে মোস্ট বিজিয়েস্ট হাবে পরিণত করা সম্ভব যদি আমরা একটু ভালোবেসে, একটু প্যাশনেটলি ওই রিডারকে সার্ভ করতে থাকি এবং তাকে বোঝাতে থাকি যে তুমি যা ভেবেছো লাইব্রেরিটা সেরকম নয়। লাইব্রেরির সমস্ত কাজ লাইব্রেরিতে আমরা ফিল্মও করতে পারি। হ্যাঁ, এটা বলতে পারেন পয়সা কোথায় পাবো, ঠিক কথা। এই গঙ্গা জলে গঙ্গা পূজা করবার জন্য ওপেন অ্যাক্সেস মুভমেন্ট আছে। এই ওপেন অ্যাক্সেস মুভমেন্টের সঙ্গে জড়িত হন, জানতে থাকুন ওপেন অ্যাক্সেস মুভমেন্ট কিভাবে মানুষের কাছে কাছে পৌঁছতে পারে। এই যে কপিরাইটের সমস্যা, যার জন্য কোনোদিন পৃথিবীর কোথাও ডিজিটাল লাইব্রেরি সম্ভব নয়। তো এই যে কপিরাইটের সমস্যা, আবার কপিরাইট না থাকলে পরেও আপনি বই লিখলেন, পরে তিনি ডিজিটালি আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, এটা খুব ভালো লক্ষণ নয়। এবং সবসময় আমরা লক্ষ্য করেছি বই আমরা ডিজিটালি পেতে ভালোবাসি, কিন্তু বইয়ের সঙ্গে আত্মিক সম্পর্ক কি করে গড়ে উঠবে যদি বইয়ের গন্ধটা না পান? কি করে হবে ভালোবাসাটা? তো ওই বইয়ের পাশে ছোট ছোট কোণায় ছোটবেলায় অ্যানোটেশন করতাম আমরা, এখান থেকে এইটুকু পড়তে হবে, এইটুকু লাল রং করা, এইটুকু হলুদ রং করা। এটা কি সত্যি সত্যি আমাদের ডিজিটাল বইতে পাওয়া যায়? আমি তো পাই না। বইয়ের সঙ্গে আম্বিলিক্যাল কর্ডে মা এবং তার বাচ্চা যেভাবে কানেক্টেড হন, সেইভাবে কানেক্টেড হন, তাহলে পরে দেখবেন এবং ভালোবাসাটা শেখান। আমার মনে হচ্ছে সেটা আপনাকে কিন্তু রেসপেক্ট পেতে সাহায্য করবে। আপনি যদি একটু কম্প্যাশনেট হন, শুধু চাকরি যদি ভাবেন, তাহলে পরে একটু অন্যরকম ভাবে ট্রিটমেন্ট আপনি পাবেন। কিন্তু যদি তার পছন্দের দিকটা ভাবেন, দিয়ে আপনি সার্ভিসটা প্রোভাইড করেন, টেকনোলজি অ্যাপার্ট, টেকনোলজি তো রয়েছে, সবসময় রয়েছে, টেকনোলজির কোনো শেষ নেই। একটা টেকনোলজি গেছে আর একটা টেকনোলজি আসবে, আবার নতুন করে নিজেকে এমব্রেস করবেন, অ্যাডাপ্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কম্প্যাশনেটটাকে আপনি বাদ দিলে চলবে না। এটা আমার উপলব্ধি, আমার এক্সপিরিয়েন্স, আমি বইতে শিখিনি। কারণ আমার মনে হয়েছে যে এইভাবে মানুষের কাছে অনেক বেশি করে পৌঁছানো যায়, মানুষের কাছে পৌঁছতে হয়, তবেই মানুষ কিন্তু আপনার অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ নয়। তার প্রয়োজনের দিকটা নজর রাখবেন, তবেই আপনাকে রেসপেক্ট করবে।
ধন্যবাদ স্যার অ্যান্সারটার জন্য। বই নিয়ে এরকম কথা বলতে বলতে আরেকটা প্রশ্ন এসেছে বই নিয়ে। শামসুন নাহার ছোটন বলেছেন আহ আমরা লাইব্রেরি নতুন নতুন, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, you are audible. সরি ফর দ্য আনফরচুনেট। আমাদের আরেকটা প্রশ্ন এসেছে, শামসুন নাহার ছোটন জিজ্ঞেস করেছেন আমাদের লাইব্রেরি নিয়ে নতুন নতুন অনেক কিছুই দেখে থাকি যা যুক্ত করা হয়, কিন্তু আমরা আমাদের সাবজেক্ট রিলেটেড বই কেন যথাযথভাবে পাচ্ছি না, এর প্রতিকার কি হতে পারে? উদয়ন স্যার, আপনি যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দিতেন। উদয়ন স্যার মাইক প্রবাবলি মিউট করা। স্যার আপনি আমি শুনতে পাচ্ছি না স্যার। স্যার জি স্যার, না, এখন না, শোনা যাচ্ছে স্যার। মিউট করা আছে ভাই, মিউট। জি স্যার, শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। সবুজের সবুজের ব্যক্তিগত কলেজ জীবনের এক্সপিরিয়েন্স আমি আগেও শুনেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্য রকমের। আমি আমার একদম কেরিয়ারের শুরুতে একটা ইন্ডাস্ট্রিয়াল লাইব্রেরিতে কাজ করতাম। বেশি দিন কাজ করিনি, বছর আড়াই কাজ করেছিলাম। সেই লাইব্রেরি থেকে যখন আমি চলে আসি টিচিং প্রফেশনে, তখন ওরা আমাকে বলেছিল যে আপনি একটা লাইব্রেরিটা তৈরি করেছেন, এই লাইব্রেরিয়ার একটা দিয়ে যান। লাইব্রেরিয়ান রিক্রুট হওয়ার পরে যেদিনকে আমি রিলিজ দিয়ে বেরিয়ে আসছি, আমার তখনকার বস আমায় ডেকে বলে যে ঘর চার্জ কত টাকা চাই, মানে হাউ মাচ। তার কারণটা হচ্ছে যে আমরা তোমাকে ছাড়তে চাইছি না। এটা আমার অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স। এক নম্বর, আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি আপনারা জানেন যে এটা ভারতবর্ষের অন্যতম একটা নামী বিশ্ববিদ্যালয়ের একজন গ্রন্থাগার বিদ্যার একজন শিক্ষক হিসেবে আমার কখনই বিভিন্ন ফিল্ডে মিশে মনে হয়নি যে তারা আমাদের অন্যরকম ভাবে ট্রিটমেন্ট করে। অতএব এই লাইব্রেরি বৃত্তিতে আসার পর থেকে আমার অভিজ্ঞতাগুলো ভালোই। আরো কিছু কিছু এক্সাম্পল দিতে চাই। বিভিন্ন সবুজের যেমন এক্সপিরিয়েন্সটা আমি জানি খুবই খারাপ হয়েছে, কিন্তু এখন কলেজে যারা লাইব্রেরিতে কাজ করে, আমার ছাত্রছাত্রীরা, আমার স্কলাররা, তারা কিন্তু অত্যন্ত যোগ্যতার সঙ্গে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজেদের মানে তাদের প্রতিষ্ঠিত করেছে। এবং এমন জায়গায় প্রায় তারা কাজ করে যে তাদের বাদ দিয়ে প্রায় একটা কলেজ চলে না এমন জায়গাতেও চলে গেছে, এবং এটা তাদের নিত্যদিনের এক্সপিরিয়েন্স, প্রতিদিনের ফিডব্যাক পায়। সেই কারণে আমার যেটা মনে হয়েছে যে বৃত্তি যদি কোনো মানুষ যোগ্যতা সম্মত হয়, তার সম্মানের কোনো প্রয়োজন হয় না, সে যে বৃত্তিতেই কাজ করুক না কেন। এবং গ্রন্থাগার বৃত্তি বলে তাকে আন্ডারমাইন করার মতো কোনো জায়গা তৈরি হয়নি। হ্যাঁ, অ্যাভারেশন তো আছেই, আমি জানি বিভিন্ন জায়গায় যে সবুজের এক্সপিরিয়েন্স অনেকের মধ্যেই আছে, আবার উল্টো দিকটাও আছে যেখানে তারা অত্যন্ত সম্মানের সঙ্গে দক্ষতার সঙ্গে তাদের প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের বাদ দিয়ে সেই সংগঠন ভাবতেই পারে না। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল যেন একটা? স্যার প্রশ্নটা ছিল হচ্ছে লাইব্রেরিতে নতুন নতুন বই কেন যুক্ত করা হচ্ছে না? স্যার দেখতে পাচ্ছেন? আমি এখানে একটা কথা বলি, জি স্যার। এবং আমি জানি না সবুজের এটা কি এক্সপিরিয়েন্স। আমার মনে আছে অনেকদিন আগে একটা বিখ্যাত বই আছে, দেখবেন যে অ্যালভিন টফলারের থার্ড এর, অতি বিখ্যাত বই, এটা অনেকেই আমরা পড়েছি। আমার যখন লাইব্রেরি থেকে বইটা নিতে গেলাম, দেখলাম আমি তার প্রথম ইউজার, কিন্তু বইটা প্রায় 10-12 বছর ধরে লাইব্রেরিতে পড়ে আছে, কেউ ইউজ করে না। ঠিক আছে, লাইব্রেরিতে যদি আপনারা সার্ভে করেন, আমি একটা ইদানিং সার্ভে শুরু করেছি, যে ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটিতে 12 লক্ষের উপর বই আছে, যাদবপুরে 6.5 লক্ষ 7 লক্ষ বই আছে, এই বইগুলো যে কেনা হয়েছে, এর কত পার্সেন্ট বই রঙ্গনাথনের যে প্রথম প্রিন্সিপাল বুকস তার পর ইউজ, এই বইগুলো ইউজ হয়েছে? এই একটা সার্ভে হওয়া উচিত বলে আমার মনে হয়। বই তো আমরা কিনি, এবং টাকা যখন আসে দেখবেন 31 মার্চের আগে গাদা টাকা এলো, আমরা র্যান্ডামলি বই কিনে নিলাম, বইগুলো কখনোই ভাবলাম না বইগুলো ব্যবহৃত হবে কি হবে না। এর একটা সার্ভে হওয়া উচিত যে বইগুলো আমরা কিনছি সেগুলো কোনোদিন কারোর হাতে পড়ছে কিনা, সেগুলো ব্যবহার হচ্ছে কিনা। যে কোনো ধরনের বইয়ের ক্ষেত্রে সব ব্যাপারটা সত্যি। অতএব কালেকশন পলিসির মধ্যে আমাদের গোলমাল আছে। আমরা যে বই কিনি টাকাটাকে খরচা করার জন্য বই কেনা, এটা আমি একেবারেই সমর্থক নই। বহু সময় দেখা যায় যখন প্রয়োজন তখন টাকা নিই, আর যখন আমার এমন টাকা এলো যে আমি ঠিক আমার পছন্দের মতো বই আমি কিনতে পারলাম না, এটা অদ্ভুত প্যারাডক্সিক্যাল সিচুয়েশন থাকে আর কি। সে কারণে যে কোনো ধরনের বই যখন আপনি কিনবেন, জুডিশিয়াসলি কিনবেন, ভেবেচিন্তে কিনবেন। আমি কেন এই বইগুলো কেনা হচ্ছে পাবলিক মানি থেকে, পাবলিক এক্সচেকারের থেকে, তার যথাযথ ব্যবহার যেন ঠিক জায়গায় হয়, এটা মাথায় রেখে পারচেজিং পলিসি ঠিক করা উচিত। ঠিক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না, বই পুশ করা হয়, বইটা পুশ করার জন্য নয়।
এর সঙ্গে আমার ডিমান্ড, আমার নিড, আমার চাহিদার একটা সম্পর্ক আছে। আমি কি ধরনের, আমার যারা স্টেক হোল্ডার তারা কি ধরনের বই পড়তে ভালোবাসে, সেই সার্ভেটাকে কমপ্লিট করেই বইটাকে কেনা উচিত বলে আমার মনে হয়। স্যার আরেকটা মনে হয় একটা প্রশ্ন আসছে স্যার, হচ্ছে আপনার দুইজনকেই স্যারকে প্রশ্ন করা হয়েছে যে ভারতের কতটি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স ডিগ্রি প্রদান করে এবং ভারত ও বাংলাদেশের লাইব্রেরি শিক্ষা ব্যবস্থার বেসিক পার্থক্য কি? স্যার এই উত্তরটা যদি আপনারা একটু দিয়ে দিতেন। সবুজ 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 হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় যে আমি এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স তো বলতে পারবো না, তা বেশ কিছুদিনের পুরনো একটা সংখ্যা আছে, একটা লেখা লিখছিলাম, তো সেখানে আমার মনে হয়েছিল এই স্ট্যাটিস্টিক্সটা জানা দরকার। কারণ এই মানে রেগুলার কোর্সেস অ্যান্ড করেসপন্ডেন্স ডিস্টেন্স এডুকেশন যাই বলা হোক না কেন, সবকিছু মিলিয়ে সংখ্যাটা 90-এর কিছু বেশি হবে। এখন হয়তো সংখ্যাটা বাড়ছে। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, একটা অদ্ভুত কারণও লক্ষ্য করেছি, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিন্তু কখনো লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, দুই একটা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দিলে কিন্তু খোলেনি, যতটা আমার ধারণা বা আমি যা জানি। তো সেটা সংখ্যাটা সম্ভবত ভারতবর্ষের ক্ষেত্রে 90+ ইউনিভার্সিটি, আরো বেশি হতে পারে, এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই। আর ভারতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের এলআইএস শিক্ষা ব্যবস্থা, ইনফ্যাক্ট বাংলাদেশে এলআইএস কিভাবে পড়ানো হয় সেটা আমার সঠিকভাবে জানা না থাকলেও আমি দেখেছি। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে একবার যাওয়ার সুযোগ হয়েছে, লাস্ট ইয়ারও আমি গেছিলাম একটা লেকচারে, তো সেখানেও আমি সেখানে ক্লাসেও লেকচার দিয়েছিলাম। তো আমার একটা ধারণা হয়েছে যে যে তারা কিন্তু একটা যে পথ নিয়েছেন এখানে, যে লাইব্রেরি ইনফরমেশন ম্যানেজমেন্টের যে আসপেক্টটা এবং গ্র্যাজুয়েট প্রোগ্রাম তাদের আছে, এবং সেই গ্র্যাজুয়েট প্রোগ্রাম আমাদেরও ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমাদের নোমেনক্লেচার চেঞ্জের জন্য এই মুহূর্তে ডিসকন্টিনিউ করা হয়েছে এবং আমরা অনার্স চালু করেছি বিভিন্ন কলেজে। তো তারাও কিন্তু সেখানে মাস্টার ডিগ্রির সঙ্গে সঙ্গে পিএইচডি, এমফিল এর সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েট প্রোগ্রামও আছে। আমি যেটা একটু আগে আলোচনা করছিলাম, আমরা যত বেশি করে গ্র্যাজুয়েট প্রোগ্রামের দিকে এগোবো, মানে ওদের ভাষায়, মানে বাইরের অ্যাব্রোডের ভাষা এটা আন্ডার গ্র্যাজুয়েট, আমাদের দেশের ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেটা আমরা বলি, আর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এই গ্র্যাজুয়েট প্রোগ্রাম, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যত আমরা বেশি করে ঢোকাতে পারবো, তবে কিন্তু মানুষের মনে, বিশেষত বাবা মা এবং যারা অভিভাবক রয়েছেন, তাদের মনে কিন্তু সাবজেক্ট সম্বন্ধে একটা কৌতূহল তৈরি হবে। একটা প্রথমটায় কৌতূহল, তারপরে যখন ছেলেমেয়েরা চাকরি পাবে, সে চাকরি পেলে কিন্তু অটোমেটিক্যালি ধীরে ধীরে কিন্তু সেই সাবজেক্টটার চাহিদা বাড়তে থাকবে। সুতরাং আমার মনে হয়, আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর কথা জানি না, আমি রাজশাহীর কথা শুনেছি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কথা শুনেছি, আমি জানি না সেখানে গ্র্যাজুয়েট প্রোগ্রাম হয় কিনা। তবে আমরা দুই একজন ছাত্র বা স্কলারের সংস্পর্শে আমি ব্যক্তিগতভাবে এসেছি এবং তার কোয়ালিটি আমি যথেষ্ট, আমি মনে করছি ঠিকঠাক এবং কোনো সমস্যা আমি অনুভব করিনি। তো আমি তাদের ডিটেল আলোচনা আমি করতে পারবো না। তবে আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, আমরা অধিকাংশ ইউনিভার্সিটিতে ওই গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স প্রোগ্রামে বিএলআইএস এন্ড এমএলআইএস প্রোগ্রামটা করাই এবং এমফিল পিএইচডি হয়, কোথাও কোথাও এমফিল পিএইচডি রয়েছে। এই যখনই আমরা গ্র্যাজুয়েশনের পরে করাতে যাচ্ছি, তখনই কি হচ্ছে, ওই যে বললাম বিষয়টা, তখন আন্ডার কম্পালশন তারা চলে আসছে, যে কোথাও কিছু পাওয়া গেল না, চলো ওই ওই একটা বিষয় রয়েছে সেটা আমরা পড়ি। অন্তত এটা থেকে যদি মানসিকতা 10% ডেভিয়েট করে, আমি মনে করি এই সাবজেক্টের মানে ডেভেলপমেন্ট হবে। মানে প্রফেশন তো থাকবেই, প্রফেশনাল সাবজেক্ট বলে কিছু হয় বলে আমি এমবিএ কেও প্রফেশনাল সাবজেক্ট বলে বিশ্বাস করি না, কারণ এমবিএ তো পিএইচডি করছেন, ইঞ্জিনিয়ারিং আপনারা পিএইচডি করছেন। এইটা আসলে আমাদেরই বানানো শব্দ, কতগুলো টার্ম আসলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে লাইব্রেরি ইনফরমেশন কিন্তু একাধারে প্রফেশনাল কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান একাডেমিক। আমার কোনো পক্ষেই যাওয়ার দরকার নেই, তার কারণ হচ্ছে যে দুটো রাস্তা রয়েছে। কারণ লাইব্রেরিয়ানশিপ পাস করে সামবডি বিকামস টিচার, প্র্যাকটিস করেন কিছু কিছু মানুষ, তারা রয়েছেন লাইব্রেরিয়ান। তো তাহলে পরে দুটোই যখন রয়েছে, মেডিকেল প্রফেশনের ক্ষেত্রেও তাই, কেউ কেউ প্র্যাকটিশনার হন, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করেন, ইঞ্জিনিয়ার হন, আর কেউ কেউ ইঞ্জিনিয়ারিং টিচিং এর দিকে যান। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বাংলাদেশ যে কাজটা করছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে সিলেবাসটা দেখেছি, অনেক প্রফেসরের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আছে, তো আমি দেখেছি তারা সঠিক পথেই যাচ্ছেন আর কি। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম ছিল, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় আপনি জানেন ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, শুধু ভারতবর্ষ না, সাউথ ইস্ট এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, মডার্ন ইউনিভার্সিটি। সুতরাং ইনফ্যাক্ট ইউ ক্যান কল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হ্যাজ ডিফাইন্ড দ্য হায়ার এডুকেশনাল সিস্টেমস ইন ইন্ডিয়া। সেই পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় রোল। আমাদের ডিপার্টমেন্ট 1945 সালে হয়েছে, অনেক অনেক পুরনো ডিপার্টমেন্ট। তো আমরা চেষ্টা করেছিলাম, আবার আমরা নতুন করে অন্য কিছু করার ভাবছি, সেটা এই মুহূর্তে ডিসকন্টিনিউ হয়েছে বিভিন্ন ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্যারাফার্নালিয়াস এর জন্য।
তবে বাংলাদেশের ওইটি আমি জানি যারা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যে তারা এরকম ভাবে একটা গ্র্যাজুয়েট প্রোগ্রাম রান করাচ্ছেন এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামটা খুব জরুরি বলে মনে হয়। আমি জানি না অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয় রয়েছেন, যদি করেন তাহলে পরে এটা ভালো হবে, কারণ মানুষের কাছাকাছি পৌঁছতে গেলে মানে সমাজের মধ্যে এই সাবজেক্টের গুরুত্ব যবে বাড়বে, ওই যে বলছিলাম সমাজ যখন চিনবে আপনাকে তখন আর গুরুত্ব খোঁজবার জন্য, মর্যাদা খোঁজার জন্য কাউকে বলতেও হবে না, প্রশ্নও করতে হবে না, অটোমেটিক্যালি আপনি পেবেন। ইটস কোয়াইট ইনএভিটেবল। এটুকুই আমার বলা। ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আনফরচুনেটলি পুরো অনুষ্ঠানটাতেই মিতুল স্যার আমাদের সাথে যোগ দিতে পারেননি। ধন্যবাদ সব প্রফেসর স্যার, দুজন স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ভাইয়াকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাইকে আগামীকাল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার শুভেচ্ছা জানিয়ে। আমার আমার একটু একটু কথা ছিল, কারণ জি আমি ভাইয়া, জি হ্যাঁ, ভাইয়া। নাসিরুদ্দিন বিদ্যুৎ স্যারের সাথে আমার ফোনে কথা হলো। স্যার আসলে গ্রামের বাসা, বরিশালের খুবই প্রত্যন্ত অঞ্চল মেহেন্দিগঞ্জে স্যার অবস্থান করছেন। এই জন্য স্যার হচ্ছে খুবই আন্তরিক ভাবে দুঃখ করেছেন, এবং দুই স্যারকে আমাকে জানাতে বলেছেন যে স্যার হচ্ছে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও বারবার যেহেতু লাইনটা হয়ে যায়, তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, এই জন্য যোগাযোগ করতে পারেননি। স্যার ইচ্ছা পোষণ করেছেন যে এর পরবর্তীতে আরো কোন একটা অনুষ্ঠানে যুক্ত হয়ে স্যারের মতামত গুলো এটা করবেন। তো আমরা হয়তো সেই পর্যন্ত আশা থাকতে পারি, এবং আমার মনে হয় যে আফরোজ, স্যারদের সাথে লাস্ট বাক্যগুলো একবার একবার করে সবার কাছে শুনে তারপরে তুমি বিদায় নিয়ে নাও। ভাইয়া আমি বুঝতে পারিনি, আপনি যদি কাইন্ডলি আরেকটু একটু বলতেন। হ্যাঁ, আমার মনে হয় যে স্যারদের শেষ রিমার্কটা নিয়ে কথাটা বলে তারপরে শেষ করে নিতে পারি। স্যারদের শেষ বাক্যগুলো শুনে আমরা শেষ করে নিতে পারি। জি স্যার, তাহলে আমরা স্যার প্রফেসর ডক্টর উদয়ন ভট্টাচার্য স্যারের কাছ থেকে শেষবারের মতো একবার শুনতে চাচ্ছিলাম স্যার, আপনি যদি কিছু বলতেন। স্যারের মাইকটা মিউট করা। স্যার আপনার মাইকটা মিউট করা, শুনতে পাচ্ছি না স্যার। উদয়ন স্যার, স্যার আপনার মাইকটা মিউট করা, একটু যদি মিউটটা আনমিউট করে দিতেন। জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা যারা এটা অর্গানাইজ করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি আমি ব্যক্তিগত পক্ষ থেকে। এবং আজকের দিনটা খুব সিগনিফিকেন্ট দিন, যে কালকেই আপনারা গোটা বাংলাদেশ জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবেন। এবং আজকে আমরা আপনাদের এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে আমি নিজেকে একটু ব্যক্তিগতভাবে ধন্য মনে করছি, এবং আশা করি যে এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আপনারা করবেন। আপনাদের আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। ডক্টর সবুজ কুমার স্যার, স্যার আপনি যদি শেষবারের মতো কিছু বলে দিতেন। হ্যাঁ, আহ, প্রথমেই আমি লাইব্রেরিয়ান ভয়েস এবং তার টিম, কনক মনিরুল ইসলাম এবং আফরোজ সঞ্চালিকা অত্যন্ত ভালোভাবে সঞ্চালনা করেছেন বিষয়টা, ধন্যবাদ এবং স্যার। একটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ইস্যু। এই সাবজেক্টটা বেসিক্যালি বহু বছর ধরে আমি আলোচনা করে যাচ্ছি, মানে বিভিন্ন জায়গায় লেখালেখি করছি, গুগলেও লেখা পেয়ে যাবে। মানে আমার মানে ভেতরে কিছু খারাপ লাগা আছে বিষয়টা সম্বন্ধে, কারণ আমরা যতক্ষণ না মানুষের কাছে পৌঁছতে পারবো, এই বিষয়টাকে বোঝাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাবজেক্ট, এই পেশা কিন্তু মানুষকে নিয়ে। সুতরাং মানুষের মধ্যে যতক্ষণ আমরা পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তির রাস্তা একটু অসুবিধা আছে আমার বলে মনে হয়। সুতরাং মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, উই শ্যাল ওভারকাম, আমরা পারবোই পারবো। তো সেটাই আমার লাস্ট বক্তব্য। যেভাবেই হোক, যত চ্যালেঞ্জই থাক, প্রত্যাশা থাক, আমরা পৌঁছবো, মানুষের মধ্যে পৌঁছবো, এবং এই পেশাকে অন্যান্য সকল পেশার মধ্যে আবার একই রকম ভাবে উদ্ভাসিত করতে পারবো। এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এটুকু বলে কালকে মাতৃভাষা দিবস, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে মাতৃভাষা দিবস, যার ভাষা যাই হোক না কেন কাল মাতৃভাষা দিবস ইউনাইটেড নেশনস এর। তো তার জন্য সকলকে আমি শুভেচ্ছা, এবং একটা পবিত্র দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা আরেকবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন ধন্যবাদ। সকলেই, ধন্যবাদ সুস্থ স্যার। থাকবেন। নাসিরউদ্দিন মিতুল স্যার প্রবাবলি আরেকবার যুক্ত হয়েছিলেন, আবার চলেও গিয়েছেন। ভাই আপনি যদি একবার শেষবারের মতো বলতেন, কনক ভাইয়া। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে যে খুব আলোচনা হলো, আমার মনে হয় যে বাংলাদেশ এবং ভারতের অনেক আমরা দেখতে পাচ্ছি যে অনেক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে যে স্যাররা এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদের সাথে স্যার হচ্ছে অতিবাহিত করেছেন, এবং আমার মনে হয় যে আমরা যারা পেশাজীবী এবং আমরা যারা নবীন,
এবং আমরা যারা কাজ করে যাচ্ছি সাথে সাথে যারা প্রবীণরাও আছে, আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে সকলে উপকৃত হবে। এবং স্যারদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য। স্যার ধন্যবাদ। আমরা আশা করছি লাইফলাইন ভয়েস আমরা ভবিষ্যতে আপনাদেরকে আমরা একই রকম প্ল্যাটফর্মে আপনাদেরকে আবারও পাবো। আপনারা ভালো থাকবেন স্যার। সবাইকে ভাষা দিবসের সবাইকে শহীদদের সম্মান জানাচ্ছি এবং সাথে সাথে স্যারদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ স্যারদেরকে মূল্যবান সময়ের জন্য, ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানটা আমরা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।